শুরু হয়েছে এবং তার ক্ষমতা ৮ই অগাস্ট ২০২৪ সে ক্ষমতা নেওয়ার পরে এই ধ্বংসলীলায় নতুন মাত্রা যোগ হয়েছিল। এবং বিষয়টা যদি এমন হতো এই ধ্বংসলীলার মধ্যে শুধু আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর শারীরিক হামলা হচ্ছে, তাদের উপরে আর্থিকভাবে হামলা করা হচ্ছে, তাদেরকে নানা ধরনের হ্যারাসমেন্ট, মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে তাহলে একটা কথা ছিল। বিষয়টা কিন্তু সেখানেও থেমে নেই। আজকে যদি বাংলাদেশের অর্থনীতির দিকে তাকান, তাহলে আপনি দেখবেন যে সেটা একটা কঙ্কালসার চেহারা ইতিমধ্যে বেরিয়ে এসছে। আপনি লক্ষ্য করলে দেখবেন যে আওয়ামী লীগের সরকারের ৫ই আগস্টের পরে এ যিনি বর্তমানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এস মনসুর, তাকে আ খালেদ মহিউদ্দিন একটি প্রশ্ন করেছিলেন যে, "এতদিন যে প্রচার করা হলো যে বাংলাদেশে আওয়ামী লীগ বাংলাদেশের রাজস্ব খালি করে দিয়েছে, ব্যাংকের অবস্থা খুবই খারাপ। আসলে ব্যাংকের অবস্থা কেমন?" তিনি বলেছিলেন যে, "আ যেভাবে প্রচার করা হয়েছিল বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অবস্থা তত খারাপ নয়। রিজার্ভ মোটামুটি ভালো আছে।" এবং সেই সময় যিনি অর্থ উপদেষ্টা ছিলেন জনাব ওয়াহিদুদ্দিন মাহমুদ, তিনিও একটি সাক্ষাৎকারে বলেছিলেন, "অ্যা আমরা বাইরে থেকে বাংলাদেশের অর্থনীতি যে জায়গায় আছে বলে ধরে নিয়েছিলাম, কিন্তু এখানে চেয়ারে বসার পরে দেখছি যে না, বাংলাদেশের অর্থনীতি এমন একটি মজবুত অবস্থায় আছে, যেটি নিয়ে অরিড হবার মতো কিছু নেই।" এবং তাদের এই ২ জনের বক্তব্যগুলো পাশাপাশি দখলদার ইউনূস এবং তার কি বলব পাপেট আপনার জনাব দেবপ্রিয় বাবু। এই ২ জন কিন্তু সমানে এখনো অপপ্রচার করে যাচ্ছেন যে আওয়ামী লীগের ১৫.৫ বছরে দেশে দুর্নীতি ছাড়া কিচ্ছু হয়নি, টাকা পাচার ছাড়া কিচ্ছু হয়নি। খুব সঙ্গত একটি প্রশ্ন হচ্ছে কি, আওয়ামী লীগের আমলে যদি পাচার হয়ে থাকে প্রতি বছর $১৬ বিলিয়ন, তাহলে বর্তমান সরকার সে পাচার বন্ধ করেছে, পাচার বন্ধ হয়ে গেছে। তাহলে বন্ধ হয়ে গেলে তো এই $১৬ বিলিয়ন আমাদের অর্থনীতিতে যুক্ত হবার কথা। কিন্তু আসলে কি যুক্ত হয়েছে? এখন যেটা টোটাল গ্রস যে রিজার্ভ দেখানো হচ্ছে যে ৩১ বিলিয়ন, যেটা প্রকৃততে ২৪ বিলিয়ন। সেটা কেন? কারণ বাংলাদেশে এখন কোনো ইম্পোর্ট নাই এবং বাংলাদেশের ধরেন যেই আ ইম্পোর্ট না থাকার কারণে আমদানির বিপরীতে যে বৈদেশিক মুদ্রাটা পরিশোধ করতে হয় সেটা পরিশোধ করতে হচ্ছে না। অন দ্যা আদার হ্যান্ড আপনার এই উম আ যে বিদেশে যে লোন বা যেটার কিস্তি পরিশোধ করার কথা, সেগুলো কিন্তু পরিশোধ করা নাই। যে কারণে এই জায়গায় আছে। আপনি ডিসেম্বরের পরে দেখবেন অবস্থা কোথায়। এবং এটা তো আওয়ামী লীগের কোনো দাবি নয়। আজকে ইন্টারন্যাশনাল মিডিয়া গুলো কোথায়? আইএমএফ বলছে নির্বাচিত সরকার ছাড়া আমরা তাদেরকে আর কোনো আর্থিক সহায়তা করব না। ফান্ডিং এ যাচ্ছি না। এবং সমস্ত আন্তর্জাতিক মিডিয়াগুলোতে নিউজ হচ্ছে বাংলাদেশের ইকোনমি ধ্বংসের মুখে গিয়ে দাঁড়িয়েছে। এবং যেখানে আওয়ামী লীগের বিরুদ্ধে এত ভয়াবহ প্রচার ছিল যে আমরা টোটালি ঋণের উপরে ভাসছি। অথচ বাস্তবতা হচ্ছে কি আওয়ামী লীগের ১৫ বছরে বাংলাদেশের ঋণ ছিল ২২ থেকে ২৪,০০০ কোটি টাকা। সেটি কিন্তু গত ১৪ মাসে বেড়ে উপনীত হয়েছে ২,০০,০০০ কোটি টাকার বেশি। তাহলে এই যে এইটি হচ্ছে মূল ধ্বংস একটা দেশকে। আমি কিন্তু ইউনূসের বিদায় নিয়ে আমার কোনো টেনশন নাই সুলতানা। কারণ আমি জানি এই দখলদারকে যেতেই হবে। পৃথিবীতে দখলদার কোনদিন কখনো কোথাও স্থায়ী আসন গাঁড়তে পারেনি না মানুষের হৃদয়ে না সরকারে। ইউনূসেরও সেই একই পরিণতি হবে। এটা নিয়ে আমার অরিড না। আমি অরিডটা হচ্ছে ওই জায়গায়। বাংলাদেশের ইকোনমিটাকে তারা যেই অবস্থায় নিয়ে গিয়েছে সেখান থেকে উদ্ধার করা সম্ভব হবে কিনা? সম্ভব হলেও সেটা কত কঠিন কাজ হবে। কারণ আপনি যদি একেবারে নির্মোহ জায়গা থেকে চিন্তা করেন যে আমি আওয়ামী লীগের নেতা সেটা বাদই দিলাম। আপনি দেখুন বাংলাদেশ স্বাধীন হয়েছে ৭১ সালের ১৬ই ডিসেম্বর। ২০০৮ সালে বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ছিল মাত্র ৩২০০ মেগাওয়াট। ৩৭ বছরে। ৩৭ বছরে মাত্র ৩২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ছিল। আর বঙ্গবন্ধু কন্যার দূরদর্শী এবং রাষ্ট্র চিন্তার কারণে আওয়ামী লীগ যখন ক্ষমতাচ্যুত হয়, এই জঙ্গি অভ্যুত্থানের মাধ্যমে, তখন কিন্তু আমাদের বিদ্যুৎ উৎপাদনের ক্যাপাবিলিটি ছিল ২৪,০০০ মেগাওয়াট। আপনি বলতে পারেন যে আপনি শুধু বিদ্যুতের কথা বলছেন কেন? কারণ বিদ্যুৎ ইস দ্যা মেইন
মানে phenomenon বিদ্যুৎ হচ্ছে কমন একটা বিষয়। যেটি না থাকলে আপনার ইকোনমি ডেভেলপ হবে না। আপনার বিদ্যুৎ না থাকলে আপনার ইন্ডাস্ট্রি হবে না। ইন্ডাস্ট্রি না হলে আপনার কর্মসংস্থান হবে না। কর্মসংস্থান না হলে মানি সার্কুলেশন হবে না। এইটা হচ্ছে রিলেটেড ইন্ডাস্ট্রির সাথে। তাহলে এবং ২০০৮ সালে আমাদের মাথাপিছু ইনকাম ছিল $৫৭০। আমার একটা আনমিউট প্রশ্ন করতে প্রায়ই মাথায় আসে যে এই যে মানে অপতথ্য, মিথ্যা তথ্য দিয়ে এইভাবে করে যে মানুষকে বিভ্রান্ত করলো অ্যাজ এ পার্টি আপনারা তখন কি করছিলেন? মানে আপনাদের কি কখনো মনে হয়েছে এগুলি এই এই মিথ্যাচারগুলি এত বড় আকার ধারণ করবে? মানুষের ভিতরে এরকম ক্ষোভ জন্ম দেবে? না, এটি আমি আপনার সাথে একটা জায়গায় অকপটে স্বীকার করতে পারি যে, এই যে ভয়ংকর অপপ্রচার, তার বিরুদ্ধে যে সুপরিকল্পিতভাবে এর জবাব দেওয়া দরকার ছিল, আমরা দলীয়ভাবে ইভেন সরকারে যারা ছিল তারাও কিন্তু সে জায়গায় ব্যর্থতার পরিচয় দিয়েছে। অস্বীকার করার কোনো জায়গা নেই। আপনি প্রত্যেকটা সেক্টরে আমি চোখে আঙ্গুল দিয়ে প্রমাণ করতে পারবো বঙ্গবন্ধু কন্যার যে উন্নয়নের সূচকের কথা বলেছেন, এগুলো একটাও কিন্তু পরিসংখ্যানগত সূচক ছিল না। সেগুলো প্রত্যেকটা প্র্যাকটিক্যাল বিষয় ছিল। প্র্যাকটিক্যাল বিষয় ছিল। আমি যেটা বলছিলাম যে ২০০৮ সালে বাংলাদেশের মাথাপিছু ইনকাম ছিল $৭৫ আশেপাশে। সেটি আজকে $২৪০০ এবং তখন বাংলাদেশের অর্থনীতির আয়তন ছিল আ $৯০ কোটি। সেটি আজকে $৪৫০ কোটি। হ্যাঁ? এগুলো সবই বাস্তবতা। কিন্তু এগুলোকে যেভাবে একটি সিস্টেমেটিক ওয়েতে এইগুলোর সাথে মানুষকে সম্পৃক্ত করা উচিত ছিল, অবশ্যই সেটি সেখানে সরকারের যেমন ব্যর্থতা ছিল, আমাদেরও ব্যর্থতা ছিল, এটা অস্বীকার করার জায়গা নেই। দেখুন, দেখুন আ শুধু ব্যর্থতা ছিল বললে হয় কিনা? কারণ ধরেন একটি মানুষ যখন একই গর্তে বারবার পড়ে, তখন সমস্যাটা কি গর্তটার নাকি মানুষটার? আপনি অব বলুন অব আমাকে। অবশ্যই মানুষের ব্যর্থতা। কারণ ওকে। গর্ত তো এখন আপনি দেখুন সেই ৭৫ এর সময়ও আমরা যে পরিমাণ অপপ্রচার আমরা শুনেছিলাম, হ্যাঁ? পরে তো দেখা গেল যে আসলে সেগুলো কোনটাই সত্য নয়। রাইট? সময় লেগেছে সেই আ সত্যগুলি বুঝতে। একই ভুল কিভাবে এখন আবার আপনারা করলেন? তাহলে তো আমার আপনাদেরই সমস্যা। মানে মানুষের আম সমস্যা না কিন্তু। আমার যেটা বিশ্লেষণ সুলতান সেটা হচ্ছে কি, এইটা বোঝার জন্য আপনাকে আওয়ামী লীগ যে রাজনৈতিক দল, সে রাজনৈতিক দলের শ্রেণী চরিত্রটা অনুধাবন করতে হবে। আওয়ামী লীগ কিন্তু কোন ক্লাস অর্গানাইজেশন নয় অথবা কোন ক্যাডার ভিত্তিক সংগঠন নয়। এটা হচ্ছে একটা মানে আ মাল্টি ক্লাস অর্গানাইজেশন। এখানে মসজিদের ইমাম যেমন আছে, এখানে ধনী যেমন আছে, গরিবও তেমন আছে, এখানে ভালো মানুষ আছে, এখানে আবার খারাপ মানুষ নেই, সেটাও বলা যাবে না। এরকম সাংগঠনিক ক্যারেক্টার যে দলগুলোর আপনি বিশ্বব্যাপী দেখবেন যে সেই দলগুলো আ প্রায় সময় এরকম খাদে পড়ে। আবার আরেকটা বিষয়, আমাদের টোটাল রাজনীতিক মানে যে আবহ, মানে আমাদের দেশের মানুষকে আপনি যেভাবে ধর্মের নামে আফিম খাওয়াতে পারবেন, আমাদের দেশের মানুষকে যেভাবে আপনি ভারত বিরোধিতার কথা বলে মানুষকে প্রতারিত করতে পারবেন, সেটি কিন্তু অন্য কোথাও হয় না। এই ২ টা জায়গায়ও কিন্তু আমাদের মানে আমরা যেভাবে ক্যাম্পেইন গুলো আমরা করতে পারতাম, সেটা কিন্তু আমরা করতে ব্যর্থ হয়েছি। বিশেষ করে ধরেন যে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বলা হয় যে আ আমরা ভারতের কাছে দেশ বিক্রি করে দিয়েছি। ইভেন এখনই সেটা বলা হচ্ছে। তাহলে ওরা তো আজকে ১৫ মাস ক্ষমতায়। তাহলে ভারতের কাছে আমরা যে বিক্রি করলাম একটা দলিল এখন উপস্থাপন করছে না কেন? আপনি দেখুন ৭৫ সালে বঙ্গবন্ধু হত্যার পরে বলা হলো যে ২৫ বছরের গোলামি চুক্তি করেছিল আওয়ামী লীগ। তাহলে এরপরে তো ২১ বছর ক্ষমতায় ছিল সে ভারত বিরোধী শক্তি, আওয়ামী লীগ বিরোধী শক্তি। তারা সে চুক্তি বাতিল করলেন না কেন? ইভেন বরঞ্চ আপনি যদি প্রকৃত তথ্যে যান দেখবেন যে বঙ্গবন্ধু কন্যা সরকার ভারতের কাছ থেকে বাংলাদেশের স্বার্থের জন্য যা আদায় করেছে সেটা অতীতে কখনো কেউ পারেনি, ভবিষ্যতেও পারবে কিনা আমি সন্দেহ আছে আমার। বিকজ আমি শুধু ২ টা ঘটনা আপনাকে বলি। যে দহগ্রাম আঙ্গুর পোতা যেটা ছিটমহল চুক্তি, এই সমস্যাটা কিন্তু 1947 থেকে শুরু। এই সমস্যা পাকিস্তান আমল গেল, বঙ্গবন্ধুর আমল গেল, এরশাদ, জিয়া সবাই গেল। কেউ কিন্তু ওদিকে ফিরেও তাকায়নি। বঙ্গবন্ধু কন্যা তার অসাধারণ কূটনৈতিক সাফল্যের মাধ্যমে এই চুক্তি সম্পাদন করে ভারতের প্রায় ১১.৫ থেকে ১২,০০০ একর জমি বাংলাদেশকে ভারত দিল। হ্যাঁ? অর্থাৎ ভারত তাদের মানচিত্র পাল্টালো বাংলাদেশের সাথে বন্ধুত্বটাকে আরো শক্তিশালী করার জন্য।
এখন সেটা নিয়েও অপপ্রচার। এবং আজকে সেই এলাকার যারা বাঙালি জনসাধারণ আগে যারা দিনের বেলাও তাদের এলাকায় যেতে পারত না, এখন তারা অবাধে সেখানে বিচরণ করছে এবং অবাধে বিচরণ ক্ষেত্রটার জন্য ভারত তাদের জমি বাংলাদেশকে ভূখণ্ডে বাংলাদেশকে দিয়ে দিয়েছে। এটা একটা। আরেকটা দেখুন, আমি সব বাদ দিলাম। যখন ট্রান্সশিপমেন্ট চুক্তিগুলো হচ্ছিল তখনও কিন্তু ভারত বিরোধী ওই শক্তিগুলো যারা বারবার এই ভয়টা দেখায় তারা বলে আসছিল যে এর মাধ্যমে বাংলাদেশের স্বার্থ বিপন্ন হয়ে যাবে। ওকে, গুড। এখন আমরা কি দেখলাম? 5 আগস্টের পরে ভারত ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করলো। বাতিল করার পরে হা হা হায় হায় একটা রব পড়ে গেল। বিষয়টা কি? বাণিজ্য উপদেষ্টা বলছেন ভারত ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করার কারণে বাংলাদেশে প্রতি বছর ক্ষতি হবে ২,০০০ কোটি টাকা কমপক্ষে। তাহলে বঙ্গবন্ধু কন্যা ট্রান্সশিপমেন্ট চুক্তি করে কি ভারতের কাছে বাংলাদেশ বিক্রি করেছিলেন, নাকি ভারতের কাছ থেকে বাংলাদেশের জন্য আদায় করেছিলেন? তো এই জায়গাটাই আমরা অবশ্যই মানুষকে প্রপারলি অ্যাড্রেস করতে পারিনি, অথবা মানুষের মননে মস্তিষ্কে একটা ভারত বিরোধী এমনভাবে ঢুকে গিয়েছে যেটা বের করা জন্য যেরকম কাজ করা দরকার সেই কাজ করার ক্ষেত্রেও অবশ্যই আমাদের সাফল্য তেমন নেই। জি, আমার সঙ্গে নিজু মজুমদার যুক্ত হয়েছেন। নিজু মজুমদার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আ এই যে আওয়ামী লীগ বারবারই যে একই রকমের ভুলগুলো করে, তার বিরুদ্ধে যেই মিথ্যাচারগুলো হয়, সেগুলো যে অ্যাড্রেস করতে পারে না, আওয়ামী লীগের ভেতরকার দলগত সংকটটি কোথায়? কেন তারা এই ভুল বিষয়গুলোকে অ্যাড্রেস করে না? হুম। গত বছরও আমরা অনেক 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 ধন্যবাদ সুধা আপা। আম এই কথাটা অন্য কোনো সময় হলে আমি বেশ আপনার আপনার বিরোধিতা করতাম যে আপনি এটা ঠিক বলছেন না। এটা আপনার ঠিক না। আমি এখন আমার মনে হয় ইন সাম কনটেক্সট আম অনেকে এটার গুরুত্বটা বুঝতে চান না। কিংবা মনে করেন যে এখন খুব বেশি গুরুত্বপূর্ণ না। আমি একটা উদাহরণ আপনাকে দেই, তাহলে আপনি বুঝবেন। সেটা হচ্ছে যে আ আ মাননীয় প্রধানমন্ত্রীকে আপনার একটা ক্যাঙ্গারু ট্রায়ালে আপনি দেখেছেন যে বিচার সভা বসেছে সেখানে, তাই তো? যেটাকে আমি আমি আসলে বলি হচ্ছে তাজুলের ট্রাইব্যুনাল। তো এই তাজুলের ট্রাইব্যুনালে আপনার হুমায়ূন আহমেদের একটা উপন্যাস পড়ে আপনার বিচার করা হচ্ছে। আপনি নিশ্চয়ই সেটা দেখেছেন, জেনেছেন। তো ইন্টারেস্টিং ব্যাপার হলো যে এই তাজুলের ট্রাইব্যুনালে হুমায়ূন আহমেদের যে উপন্যাসটা পড়া হচ্ছে, সেখানে মোজাম্মেল হক নামে এক ব্যক্তির প্রসঙ্গ আনা হয়েছে। আমি ওই আলাপে যাব না। শুধু এতটুকু বলি যে এই মোজাম্মেল হক নামে ব্যক্তির যে ঘটনা সেটা আমি একটি ভিডিওর মাধ্যমে সেটা উন্মোচন করেছি, মানুষকে দেখিয়েছি। আমি ওই মেজর নাসির উদ্দিন এই ঘটনার সাথে জড়িত যে ভদ্রলোক ছিলেন ৩রা নভেম্বরের ১৯৭৫ সালের যেই মোশতাকের পতনের অন্যতম একজন নায়ক। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা ভাই, আপনি তো এই পুরো ঘটনাটার সাথে জড়িত। মোজাম্মেল নামে কোনো লোক এখানে ক্যারেক্টারই ছিল না, ধর্ষণের কোনো কাহিনীই ঘটে নাই। ঘটেছে ঠোঁটকাটা আবুল হাসান নামে এক লোকের, তাকে ধরেছেন, বিচার হয়েছে। তো এই যে মোজাম্মেল নামে ভদ্রলোকের এই এত বড় অপবাদ বছরের পর বছর, সেই লোকটা একটা আওয়ামী লীগেরও নেতা, টঙ্গীর। মানে আমাদের মুক্তিযুদ্ধ মন্ত্রী কিন্তু না, অন্য এক মোজাম্মেল হক যিনি শ্রমিক নেতা ওই এলাকার। তো আমাকে নাসির ভাই একটা অদ্ভুত কথা বললেন, বলেন যে জানি না, আমি ওনার মধ্যে কোনো তাড়না লক্ষ্য করতে পাইনি। অর্থাৎ তিনি মনে করেছেন ধুর এগুলা বইলা কি হবে। হ্যাঁ, এগুলা কে পড়ে, কয়জন পড়ে, নাম্বার ওয়ান। এইটা ছাড়া আমি আম, আমি আপনাকে কিভাবে সুনির্দিষ্টভাবে উদাহরণ দেই, যেমন ধরেন যখন আমরা ক্ষমতাতে ছিলাম, সেখানে নানান ধরনের অপকর্ম হয়েছে, অপতথ্য এসেছে। যেমন ডালিমের, বঙ্গবন্ধুর অন্যতম খুনি ডালিম, তারপরে হচ্ছে যে এই ছাড়াও আপনার ফারুক রশিদ, তারা নানান ধরনের সাক্ষাৎকার দিয়েছে। এমনকি অনেক গ্রন্থ পুস্তক নানান রকমের বের হয়েছে, ছোট 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 গল্প কাহিনী এগুলো নিয়ে। আমার কাছে মনে হয়েছে যে ইন সাম কনটেক্সট আমাদের দলের পক্ষ থেকে এই উত্তরগুলো দেওয়াকে মনে করে যে সময়ের অপচয়, ধুত, মানুষ তো এগুলো জানেই। এই ধরনের একটা টেন্ডেন্সি আমি অনেকের কাছে লক্ষ্য করেছি। আমি অবশ্য এইভাবে কথাটা বললে মনে হতে পারে যে এটা সবাই মনে হয় এইভাবে ভাবে। যেমন আমিও তো দলের একজন সমর্থক, আমি তো এইভাবে ভাবি না। কিন্তু দলীয়ভাবে সেটার কোনো ধরনের আমি কিন্তু যখন পদক্ষেপ না দেখি,
তখন কিন্তু আমাকে তখন এটা বলতে হয় যে হয়তোবা দলীয়ভাবে এগুলাকে গৌণ করে ভাবে। যেমন ধরেন রক্ষী বাহিনীর ব্যাপারে আমাদের এই রক্ষী বাহিনীকে কেন্দ্র করে আমাদের নামে অনেক অপপ্রচার আছে। আজ এই পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা একটি পুস্তক কি রচনা করতে পেরেছি যে রক্ষী বাহিনীর এই ফরমেশন ছিল, রক্ষী বাহিনীকে নিয়ে আর বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে যা যা বলা হয় এইটা মিথ্যাই হচ্ছে ঘটনা। বাকশাল, অসংখ্য লেখিকারা বাকশাল নিয়ে গ্রন্থ লিখেছে, কিন্তু এই বাকশাল যে একটি সমাজতান্ত্রিক মুক্তির সনদ ছিল, এটিকে রাষ্ট্রীয়ভাবে আমরা কি আসলে প্রচার করতে পেরেছি? অন্তত পক্ষে আমি খুবই দায়িত্ব নিয়ে বলতে পারি না, বিকজ আমি এসব নিয়ে লেখালেখি গবেষণার কাজ আমার চলে, ফলে হয় নাই। বাকশাল, হ্যাঁ বলুন, কি যেন একটা বলতে নিচ্ছিলেন আপনি? বলতে যাচ্ছি শুধু মানে হয়তো নাই, উপরন্তু আমি তো দেখি আওয়ামী লীগের লোকেরাই এই বাকশাল নিয়ে, রক্ষী বাহিনী নিয়ে খুবই লজ্জাবোধ করে। তারা এক ধরনের হীনমন্যতায় ভুগে। তারাও কি আদৌ পড়াশোনা করে? এই প্রশ্নটি আমি আমিনুল ইসলাম আপনার কাছে রাখছি যে আদৌ কি দলের ভেতরে কোনো জ্ঞান চর্চা, এই ইতিহাস জানার প্রচেষ্টা, এগুলো কি আদৌ থাকে? তাহলে বাকশালের মতো এরকম একটি সমাজতান্ত্রিক ব্যবস্থা নিয়ে আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী, একদম শীর্ষ পর্যায়ের নেতাদেরকেও দেখি খুবই লজ্জাবোধ করে যখন বাকশালকে একদলীয় ব্যবস্থা বলে। মানে কারণটা কি? ঘাটতিটা কোথায় আপনাদের? দলে দেখুন, জ্ঞানের চর্চা, ইতিহাস চর্চার জায়গাটি কেন তৈরি হয়নি? না, প্রথমত আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি ইতিহাস চর্চা না করতেন, পড়াশোনা না করতেন সুলতানা, তাহলে নিশ্চয়ই আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দল ৭৬ বছর বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল হয়ে থাকতেন না। এটা হারিয়ে যেত। তবে শুনেন, আজকে না, যখন না, 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 আমাকে সরি, বলতে আমি আপনার সাথে একটু ডিফার করি, একটুখানি করে নেই। এইটা বলে আজকে বিষয়টি হচ্ছে আওয়ামী লীগ মনে করে যে তাদের কোনো বিকল্প তৈরি হয়নি দেখেই একেবারে সাধারণ মানুষরা এসে তাকে সমর্থন দেয়, বারবার উদ্ধার করে দেখে না, আওয়ামী লীগ আমাকে মনে করে আমাকে তাদের মনে হয় সুলতানা, দায়-দায়িত্ব শেষ। আমাকে বলতে দেন। আমি বলছি, না, আমি আমি আপনাকে বলতে দিব, কিন্তু আপনি যদি অন্যদিকে নিয়ে যান তাহলে তো এটা ঠিক অন্যদিকে না। নিচ্ছি না তো। আপনি তো ঠিকই বাকশালের এইদিকে সমালোচনা যেভাবে একেবারে করলেন, সাধারণ মানুষ যারা মুক্তিযুদ্ধকে ভালোবাসে তারা এই দলকে টিকিয়ে রেখেছে। আপনি তো এখানে আওয়ামী লীগের কি অবদান আমি আছে আমারে আমি বলেন? আমি আমি বলি, আপনি তো আমাকে যদি বলতে না দেওয়াটা হচ্ছে কিরকম জানেন? এটা আচ্ছা হচ্ছে কি, বলেন। বাকশাল না জেনেই যেমন বাকশালের সমালোচনা আমরা করতেছি, ঠিক আপনিও আমার বক্তব্যের ১ম লাইনটা ধরেই আমাকে নেগেটিভ করে দিলেন। তাহলে তো হইল না। আচ্ছা বলেন। বাংলাদেশের ইতিহাসে আমি হাতে কলমে প্রমাণ করতে পারবো যেকোনো পলিটিশিয়ানকে, উইথ ডিউ রেসপেক্ট, আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম। বাংলাদেশের মানুষের জন্য বাকশালের চেয়ে অসাধারণ কোনো সিস্টেম আর তৈরি হতে পারে না, হবেও না। কিন্তু আপনি বাকশাল বঙ্গবন্ধু গঠন করার পরে, এরপরে তো সেটা ইমপ্লিমেন্টেশন এ যাওয়ার আগেই যখন বঙ্গবন্ধুকে আপনার হত্যা করা হলো সপরিবারে, তারপরে ২১ বছর এই বাকশালের বিরুদ্ধে যেভাবে শুধু একদল, একদল, একদল এই প্রপাগান্ডা, এবং সারা জীবন আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য পরিবারতন্ত্র, রাজতন্ত্র, এই অপপ্রচার গ্রামীণ জনপদে ছড়িয়ে দিয়েছে। এটার বিপরীতে ধারাবাহিকভাবে আওয়ামী লীগ অথবা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির ভূমিকা কোথায়? আমাকে তো ঠিক আপনি ওই কথাটা বাকশাল নিয়ে তো সমালোচনার সুযোগই নেই। কারণ এই শিশু তো মাত্র ভূমিষ্ঠ হলো। এই শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে তার হামাগুড়ি দেওয়া, তার আ গুড়ি পায়ে হাঁটা, তার কৈশোরে উত্তীর্ণ হওয়া, তার যুবক হওয়া, তারপরে তো আপনি তাকে নিয়ে সমালোচনা করতে পারবেন। তার আগেই আপনারা সমালোচনা তোড়ে বাকশালকে শেষ করে দিলেন। ঠিক আমিও আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন, সেই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আপনি ঠিক বাকশালকে যেভাবে মানে তুলোধনা করছেন আমাকেও বলে দিলেন। কিন্তু আপনি যত কথাই বলেন, না, না, সাধারণ আমি মানুষকে বাকশালকে আমাকে শেষ তুলোধনা করতে দেন করিনি। না। আমাকে রাতে আমি বলতে পারব না। সাধারণ মানুষ, আপনাকে ওইটাও বুঝতে হবে। সাধারণ মানুষ, আপনি বলছেন যে আওয়ামী লীগকে খুঁজে নেয়। কেন খুঁজে নেয়? আমরা কি সাধারণ মানুষকে টাকা দিয়ে খুঁজছি? আমরা কি ধরেন অন্যান্য বিশেষ করে আমি জঙ্গি জামাত শিবিরের কথা যদি বলি, তাদের একজন কর্মীকে যেভাবে শুরু থেকে তারা পৃষ্ঠপোষকতা করে, তবু তো সেই সংগঠনের বিস্তার সেরকম নাই। যত কথাই বলি, বাস্তবতা এটাই। ৯২ ভাগ মুসলমানের দেশে সেই কবে ১৯৩৭ সালে জামাতের প্রতিষ্ঠা।
তো তারা যদি মানুষকে ধারণ করতে পারতেন, বাংলাদেশে তারাই ১ নম্বর দল হওয়ার কথা। তারা কোথায়? আর আওয়ামী লীগ যদি মানুষকে ধারণ করতে না পারত, অবশ্যই আওয়ামী লীগ হারিয়ে যেত। তবে আমি ওই জায়গায় আপনার সাথে একমত। আমার কোনো সন্দেহ নেই সেটা বলার। আওয়ামী লীগের নেতা হলেও। এই বিষয়টা যেভাবে আমাদের ক্যাম্পেইন করা দরকার ছিল, যেভাবে কর্মীদের মধ্যে সেটা জাগিয়ে তোলা দরকার ছিল, সে জায়গায় আমরা সফল হতে পারিনি। আবার আরেকটা বিষয় আছে। আমরা যেহেতু বাকশাল সিস্টেমে এখন নাই, সে কারণেও অনেক ক্ষেত্রে আমাদের বাকশাল সম্পর্কে মানুষকে প্রপারলি সজাগ করা বা সচেতন করার জন্য যে কাজটুকু, সে কাজটুকু নেওয়া হয়নি। বাট আমি যেকোনো জায়গায়, যেকোনো ক্ষেত্রেই আমি বাকশালের শুধু থিওরি না, এবং আমি মনে করি আজকে যে মালয়েশিয়া এই জায়গায় আসছে, সেটা বাকশাল সিস্টেম। আপনি খবর নিয়ে দেখেন। মালয়েশিয়ার স্বাধীনতার পরে শুধু তাই না, আপনি ২য় বিশ্বযুদ্ধের পরে কি হলো? ২য় বিশ্বযুদ্ধের পরে জাপান, ওরা সমস্ত দলগুলো বসে সিদ্ধান্ত নিল যে না, আমরা যুদ্ধ করে শেষ হয়ে গেছি। নাও আমাদের কোনো দল লাগবে না, নির্বাচন লাগবে না, কিছুই লাগবে না। আমরা সবাই মিলে আমার দেশটাকে গড়ে তুলবো। আজকে সেই জায়গায় জাপান এখানে এসছে। অ্যান্ড সেম ভিয়েতনাম। তো বঙ্গবন্ধু ওই জায়গাটায় গিয়েছিলেন। কিন্তু তাকে তো অঙ্কুরে শেষ করে দেয়া হলো। শিশু ভূমিষ্ঠ হওয়ার সাথে, সাথে গলা টিপে হত্যা করা হলো। তারপর বলা হচ্ছে এই আমি শিশুটা আমি দেখুন, আমি আলোচনাটা শুরু করেছিলাম ওই জায়গাটিতে। বাকশাল নিয়ে তো আজকে আমার আলোচনা করার কথা নয়। যে কেন আওয়ামী লীগ দলটি বারবার একই ভুল করে? কেন আমি মিথ্যাচারের তো ফাঁদে তারা বারবার পড়ে? এটি না, না, তো ওই মিথ্যাচারদের সমস্যা না, এটি তো দলগত সমস্যা। কারণ আমি তো তারা আমার বারবারই একই ভুলে পড়ে। এই প্রশ্নের উত্তর তো আমি দিয়েছি আগে। জি, আপনি দিয়েছেন। আমার মনে হয় না যে এটা নিয়ে আবার এটা আবার চর্বিত রাইট। চর্বণ করার যৌক্তিকতা আছে মনে করি। নিজুম মজুমদার, অনেকেই জানতে চাচ্ছেন ১৩ তারিখে কি হবে? কি হবে ১৩ তারিখে? আ ১৩ তারিখের ব্যাপারটা বলার আগে আমার লাস্ট কোয়েশ্চেনটার উত্তর আপনাকে আমি আসলে তো পুরোপুরি দেইনি। আপনি একটু থামিয়েছেন। আমি নিজে আমার আমার কিন্তু আমার নিজের প্রকাশিত ৫ টি বই আছে। এবং এই ৫ টি বই হচ্ছে মূলত বলা যেতে পারে প্রোপাগান্ডার জবাব আসলে। যেমন আমার ১ম ৩ টি বই হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের উপরে। এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যখন এই রাজাকার আলবদরদের বিচার হচ্ছিল, তখন সেই সময়কার যত রকমের প্রোপাগান্ডা আছে সেগুলোর জবাব, আইনি কাঠামোর বর্ণনা, এরপরে আপনার ইনডেমনিটি অধ্যাদেশ, আ এ আ ইনডেমনিটি অধ্যাদেশ এবং ঐতিহাসিক নানান বিষয়ের। আমার অভিজ্ঞতাটা হচ্ছে এমন, সেটা হচ্ছে যে আমি আসলে আম খুব কাঠগড়াতে না, আমি যেহেতু নিজেই বাংলাদেশ আওয়ামী লীগের একজন সমর্থক। ফলে আমার নিজেরও একটা দায়িত্ববোধের জায়গা আমি অনুভব করি এবং এরকম দায়িত্ববোধের জায়গা থেকে যেটা হয়েছে সেটা হলো যে অসংখ্য মুক্তিযুদ্ধের পক্ষের যারা শক্তি আছে, সমর্থক আছে, তারা এই প্রশ্নগুলোর উত্তর দিয়েছে, লিখেছে, লেখার চেষ্টা করেছে। আমার শুধু একটা জায়গাতেই একটু এই গবেষণা করতে গিয়ে যখন বইপত্র খুঁজেছি, তখন আমার কাছে মনে হয়েছে যে একটা কাঠামো স্ট্রাকচার এর জায়গা থেকে বাংলাদেশ আওয়ামী লীগ এজ এ সংগঠন হিসেবে, হ্যাঁ? এই প্রশ্নগুলোর অ্যান্সার আ করাটা জরুরি ছিল বলে আমার কাছে মনে হয়। মানে কাঠামোগত জায়গা থেকে যে দলের একটা অ্যান্সার আছে। দলের একটা অ্যান্সার কিন্তু কখনো আমি পাইনি। হয়তোবা সেটা না পাওয়ার একটা কারণ আছে, যেহেতু অসংখ্য কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, লেখকরা লিখেছে, সেটা একটা কারণ হতে পারে। এটা একটা ব্যাপার। ফলে আ এই কারণে হ্যাঁ, প্রোপাগান্ডার ব্যাপারে আমাদের অনীহা। যেমন বঙ্গবন্ধু পুত্রের ব্যাপারে যেই ধরনের নোংরামো প্রচলিত আছে, আপনি জানেন যে এই যে ডালিমের ওয়াইফের কেন্দ্রিক, তারপরে যে ব্যাংক কেন্দ্রিক নানান ধরনের। এগুলো দেখেন ইতিহাসের এই পর্যায়ে এসে যে খুনি সেই আপনার বলে দিচ্ছে যে না, আ এই শেখ কামাল ওই ঘটনাতে জড়িত ছিলেন না, ওটা তিনি করেননি। ঐতিহাসিকভাবেই এগুলো মুছে যাচ্ছে। দ্যাটস অলসো ট্রু। কিন্তু একই কথা যে আজকে ৫৪ বছর কেন লাগবে? ৫০ বছর কেন লাগবে? আমরা কেন এই ৫০ বছরে করতে পারি নাই? আমি আমি ব্যক্তিগতভাবে এজ এ সমর্থক হিসেবে আমার দলের এই টেনডেন্সিটা আমি দেখি নাই। এটা হচ্ছে আমি দেখি নাই। এটা হচ্ছে আমার আমার এটা আমার আমার দেখার এটা জায়গা। আপনি আগের কিন্তু কথা বললেন, ৭৫ এর আগের কথা বললেন। কিন্তু বর্তমানে বলা হয় যে শেখ হাসিনা দুর্নীতি করেছেন, শেখ রেহানা দুর্নীতি করেছেন, সজীব ওয়াজেদ জয়ের দুর্নীতির কথা বলা হয়। এগুলির ব্যাপারেও কি দল কোনো অ্যাড্রেস করেছে? ব্যাংকে কি তাদের নামে কোনো টাকা পাওয়া গেছে? না। আমি আমি আপনাকে এই প্রসঙ্গে বলি, মাননীয় প্রধানমন্ত্রী যখন ১ম বার ৯৬ এর ক্ষমতার কথা আমি আপনাকে বলতে পারি। উনি ভারত থেকে মানে আপনার এটা 1999 এর উনি ক্ষমতা তখন ৩ বছরের মাথাতে ভারত থেকে উনি একটা সফর শেষ করে আসার পরে
হাইকোর্টে তখন গণহারে জামিন হচ্ছিল। তখন তিনি এই জামিন প্রসঙ্গে একটা বক্তব্য দেন। বক্তব্য দেওয়ার পরে সুপ্রিম কোর্টেরই এক আইনজীবী মাননীয় প্রধানমন্ত্রীর ওই বক্তব্য আদালত অবমাননা হয়েছে বলে একটি রিট পিটিশন দাখিল করেন এবং আদালত তাকে সমন বলতে আদালত তার কাছে জানতে চান। মাননীয় প্রধানমন্ত্রী সিটিং প্রধানমন্ত্রী থাকা অবস্থাতেই তিনি সেই প্রশ্নের জবাব দিয়েছেন। সেই প্রশ্নের জবাবের প্রেক্ষিতে হাইকোর্ট সেটাকে রুল ডিসমিস করে একটি রায়ও দিয়েছে। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে আমি অন্ততপক্ষে মানে গোটা 50 আমি লন্ডনে যখন টকশো গুলো আমি করতাম, আমি ফেস করেছি লন্ডনের বিভিন্ন নেতা আমাকে বলেছে যে আপনাদের নেত্রীকে তো রং হেডেড বলেছে, আপনাদের নেত্রীকে তো এই কথা বলেছে আদালত। তো আমি মানে এই যখন আপনার একাধিকবার আমাকে এই কথা বলা হলো, তখন আমি এই খুঁজে 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 বের করে এটা ভাবার চেষ্টা করলাম যে কোন জায়গাতে রং হেডেড বলেছে, ঘটনাটা আসলে কি। খুঁজতে খুঁজতে আপনার এটা মনে হয় 42 ডিএলআর হবে বা 50 ডিএলআর হবে, আমি এই মুহূর্তে আমার ডিএলআর এর সংখ্যাটা মনে নেই। আমি সেই মামলার রায়টি বের করলাম। রায়টি বের করার পরে আমি তাজ্জব হয়ে গেলাম যে সেখানে রং হেডেড বলে একটা শব্দ আছে বটে, কিন্তু কমপ্লিটলি অন্য একটা কনটেক্সটে বিচারপতি কথাটা বলেছেন। অথচ প্রপাগান্ডাটা হয়েছে কি মাননীয় প্রধানমন্ত্রীকে সেটা বলেছেন। এরপরে আমি একটা অনেক বড় একটা নিবন্ধ লিখি এবং এই জিনিসটাকে ক্লিয়ার করি যে এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। ফলে এরকম অনেক অনেক এই যে আমি কথাটা বললাম, এই কথাটা হয়তো বা রাজনৈতিক ক্ষেত্রে অনেকে পাত্তাও দিবে না, কিন্তু আজকে এসে আমরা বুঝতে পারি যে ছোট 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 অনেকগুলো ঘটনা মানুষের সাথে ঘুরিত চলিত দেখি যে কিভাবে গল্পের গরু ওদের মানে এই পারসেপশনের মধ্যে এসে এটা মানে এটা ডাইনোসর হয়ে গেছে আসলে, বুঝতে পারছেন? মানে রাজার গরুর একটা গরুর একটা মৃত বাচ্চা হয়েছে, সেইটা কিভাবে রাজার একটা কাক হয়েছে সেই গল্পের মতো একটা ব্যাপার। যাই হোক, 13 তারিখে কি হবে আপনি সে প্রশ্নটি করেছেন, এটার জন্য মনে হয় এখানে আমিন ভাই আছে। আহ, তিনি যেহেতু দলকে রিপ্রেজেন্ট করেন, তার সাংগঠনিক ভাবে তিনি একটি অবস্থান, ফলে এই কথাটা উনি বলতে পারবে। অ্যাজ এ সমর্থক হিসেবে আমি আপনাকে যে কথাটা বলতে পারি, দেখেন শুধু এই 13 তারিখ না, আপনি তো এই 13 তারিখ খালি শুনলেন, এই 13 তারিখ থেকে শুরু করে অনেক কিছুই হবে। এর কারণ হচ্ছে যে গত একটি বছর এই দেশকে এই দখলদার অবৈধ এই টোকাই এরা যেইভাবে জ্বালিয়েছে এবং যেভাবে জ্বালাচ্ছে, যেভাবে এই দেশটাকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে গেছে, সেটি অর্থনৈতিকভাবে বলেন, সামাজিকভাবে তো এমন বিভেদ রেখা হয়েছে। আমি প্রতিদিনই বলি যে এখানে গৃহযুদ্ধ শুরু হয়েছে। আপনারা সেই সাইলেন্ট গৃহযুদ্ধ আসলে আপনারা খুব সম্ভবত দেখতে পান না। আমি তো গৃহযুদ্ধ দেখতে পাই, পরিষ্কার বিভাজন আমি লক্ষ্য করেছি, সোমালিয়ান, সুদান, এই ধরনের ট্রাইবে যে সমস্যা সেগুলোর মতো। ফলে এরকম একটা অবস্থাতে বাংলাদেশ আওয়ামী লীগই শেষ পর্যন্ত অ্যান্সার। আমি বারবারই বলেছি যে বাংলাদেশ আওয়ামী লীগ যেমন প্রশ্ন, বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে উত্তর। এবং এই 13 তারিখে যেই মহাবিপ্লবের কথা আমরা বলছি, যেই জনগণের যেই স্রোতের কথা আমরা বলছি, যে এই অবৈধ দখলদারের বিরুদ্ধে ফুঁসে ওঠার, আমার ব্যক্তিগত ধারণা যে এটি জনগণের প্রত্যাশিত ডাককেই বাংলাদেশ আওয়ামী লীগ সাংগঠনিকভাবে বলেছে। এটা যদি আপনি মনে করে থাকেন যে বাংলাদেশ আওয়ামী লীগ ডাক দিয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগ বলছে আসার জন্য 13 তারিখে, আপনি ভুল, এই ব্যাখ্যাটাও ভুল। জনগণ যা চাইছে বাংলাদেশ আওয়ামী লীগ তাদের পক্ষ হয়ে রাস্তায় নামতে বলছে। এটাই জি, হচ্ছে 13 তারিখ। 13 তারিখ জনগণের ডাক। জি। জনাব আমিনুল ইসলাম, আপনি দেখতে পাচ্ছেন যে আজকে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন আওয়ামী লীগের 13 তারিখের কর্মসূচি শুনে তার নাকি হাসি পেয়েছে। এমন একটি কথা শোনা যাচ্ছে। আসলে 13 তারিখে কি হবে? কি কর্মসূচি? ঢাকা লকডাউন বাস্তবায়নের জন্য আপনারা কি করছেন? ইতিমধ্যে কিন্তু গোটা বাংলাদেশে 13 তারিখকে কেন্দ্র করে একটা বলা যায় যে একটা থ্রিলিং সিচুয়েশন কিন্তু তৈরি হয়েছে। প্রতিদিনই শত শত ফোন পাচ্ছি। দলের কর্মীরা ফোন করছে তা নয়। একেবারে সাধারণ খেটে খাওয়া অনেকেও ফোন করছে। তাদের বক্তব্য হচ্ছে কি, আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আমাদের আর পেছনে ফেরার জায়গা নেই। কারণ আমাদের কাছে শেখ হাসিনা আর আওয়ামী লীগের নেতা নয়। আমাদের কাছে শেখ হাসিনা এখন বাঁচার অবলম্বন। আর এই দখলদার জঙ্গি সরকার একটা ফরমায়েশি রায় দিয়ে
তাকে ফাঁসির নির্দেশ দিবে, আমরা ঘরে বসে ঘুমাবো, সে জীবন আমাদের দরকার নাই। আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে আমরা ট্রাই করব এবং আমরা এর প্রতিবাদ জানাবো। এবং আপনি যেটা বললেন যে জনাব শিলং সালাউদ্দিন যেটি বলেছেন, উনি তো অনেক কথাই বলছেন। আবার ওনাকে নিয়ে এই চিলড্রেন পার্টির নেতারাও কিন্তু অনেক কথা বলছেন। আপনার মনে থাকার কথা, উনি কদিন আগে একটা সাংবাদিক সম্মেলনে বলেছিলেন যে আওয়ামী লীগের কর্মীরা এক জায়গায় জয় বললে ১.৫ মাইল দূরে গিয়ে বলে বাংলা। তো এটা শুনে আমি একটু গায়ে চিমটে দিলাম। আরে বলে কি? একটা মানুষ এত অন্ধ কি করে হয়? অন্ধ হলেই কি প্রলয় বন্ধ হবে? আওয়ামী লীগের কর্মীরা আজকে গত ১৫ মাসে সুলতান আপনি দেখেছেন, একজন আওয়ামী লীগ কর্মী দেখাতে পারবেন? যাকে পুলিশ গ্রেপ্তার করার পরে সে বলেছে, "ভাই আমি আর কোনদিন আওয়ামী লীগ করব না। আমি জয় বাংলার লোক নই, আমাকে ছেড়ে দেন।" একজন দেখাতে পেরেছেন? আওয়ামী লীগকে সামরিক ফরমানের মতো একটা ফরমান বলে নিষিদ্ধ করেছে। বিএনপি কিন্তু আওয়ামী লীগের ১৫.৫ বছর ধরে ১৫ সেকেন্ডের জন্য নিষিদ্ধ রাজনৈতিক দল ছিল না। তবু কি বিএনপি মিছিল আপনারা দেখেছিলেন? বিশেষ করে ১৪ সালের পর থেকে মাঝে মধ্যে ভোরবেলা ২-৪ মিনিটের জন্য একটা মিছিল করতেন। তারপরে মুহূর্তের মধ্যে হাওয়া। আজকে সেই দলের নেতা যদি বলে যে আমার হাসি পায়, ওনাকে হাসতে দিন। মানুষের কাছে তারা কোন জায়গায় গিয়ে ঠেকেছে, এটা ওই চিলড্রেন পার্টির একজন নেতা বলেছেন। এতদিন বিএনপিকে ১ম আমরা জমজমের পানি দিয়ে গোসল করিয়েছিলাম, কাজ হয়নি। এখন বুড়িগঙ্গায় চুবাবো। এখন যাদেরকে এই লেভেলের কর্মীরা বুড়িগঙ্গায় চুবাতে চায়, সেই দলের নেতা আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে কি বলল বা বলল না, আমি এটা নিয়ে মোটেই ভাবিত নই। কারণ আমার শেকড় জনগণ, আমার জবাবদিহিতার জায়গা জনগণ, আমার শক্তি জনগণ। আজকে আপনি কয়দিন আগে দেখেছেন যে ছাত্রলীগের ছেলেরা মিছিল করে একটা বাসে উঠেছে এবং সেখানে বাসের মধ্যে একজন বাবা তার সন্তানকে কোলে নিয়ে, তার স্ত্রীকে কোলে নিয়ে কিভাবে এই ছাত্রলীগের কর্মীগুলোকে পুলিশের হাত থেকে রক্ষা করেছে। এটা দৃশ্যত একটা প্রতীকী অর্থ, কিন্তু গোটা বাংলাদেশের এটা সত্যিকার চিত্র আজকে। সত্যিকার চিত্র। এই জায়গাটায় আওয়ামী লীগ কিভাবে গিয়েছে? এই জায়গাটায় আওয়ামী লীগ পৌঁছেছে বঙ্গবন্ধু কন্যার অনন্য সাধারণ পদক্ষেপের কারণে। কারণ তিনি এই মানুষগুলোর আর্তি শোনার চেষ্টা করেছেন এবং সেখানে সমাধান দেওয়ার চেষ্টা করেছেন। এই সমাধানের কারণেই আজকে তারা মনে করছে শেখ হাসিনা নাই তো আমরা নাই, আমাদের ভবিষ্যৎ নাই। এই যে একজন রাজনৈতিক নেতা আরেকটা জনগোষ্ঠীর মানুষের জীবনের সাথে একীভূত করে ফেলা, এটা একজন রাজনৈতিক নেতার এবং একটি রাজনৈতিক দলের সাফল্য। সুতরাং ১৩ তারিখ নয়, আর ভবিষ্যতেও আরো নিপীড়ন হবে। ১৩ তারিখকে সামনে রেখে ইতিমধ্যে ভয়ংকর গ্রেপ্তার অভিযান, নিপীড়ন, নির্যাতন শুরু করেছে এবং আরো meticulous ডিজাইন শুরু করেছে। বাট আমি অ্যাসিউর করছি ইনশাআল্লাহ কোন meticulous ডিজাইন কোন কিছুই আমাদের এই চলমান যে মুভমেন্ট সেটাকে স্তব্ধ করতে পারবে না। এবং বঙ্গবন্ধু কন্যার ফাঁসির রায় ওরা দিবে আমরা জানি। যেহেতু বঙ্গবন্ধু কন্যার পক্ষে সরকার যাকে কৌশলী নিয়োগ দিয়েছেন জামাতের নেতা, তিনি কিন্তু অকপটে আদালতে বলেছেন, "মি লর্ড, আমি যদি সাংবাদিকদেরকে বলি আমার মক্কেলের ফাঁসি হবে, তাহলে আমরা যে ফাঁসি দিব এটা তারা বুঝে ফেলবে।" হ্যাঁ? সেই জায়গায় তাদেরকে শুধু এটুকু স্মরণ করিয়ে দেই, আগরতলার ষড়যন্ত্র মামলায় কিন্তু বঙ্গবন্ধুকে ফাঁসি দেওয়া হয়েছিল। তার জন্য কবর করা হয়েছিল। কিন্তু সবকিছুই নিশ্চিহ্ন করে বঙ্গবন্ধু রাজকীয় প্রত্যাবর্তন হয়েছিলেন। তিনি মুকুটবিহীন সম্রাট হয়ে বাংলার মানুষের মাঝে ফেরত এসেছিলেন এবং সেই পথেই হাঁটছে তার কন্যা এবং সেটি শুধু মানুষের ভালোবাসার কারণে, আর কোনো কারণে। আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি দুর্নীতি নিয়ে ২ টা কথা বলতে চাই। ২ মিনিট। বেশি জি, সময় নিব না। জি। যে নিজু মজুমদার চমৎকার করে বলছিলেন যে দুর্নীতির অভিযোগের তো শেষ নাই। মানে ইউনূস বলছে যে ১৫.৫ বছরের দুর্নীতি ছাড়া কিচ্ছু হয়নি। ও আপনি সবকিছুই বাদ দেন, সব ডকুমেন্টস বাদ দেন। আমি শুধু একটা মোটা দাগে কথা বলি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতির সুনির্দিষ্ট তথ্য নিয়ে এফবিআই এসে সাক্ষ্য দিয়েছিল। তার ছোট ভাই জনাব আরাফাত রহমান কুকু, যিনি প্রয়াত, তার জন্য আল্লাহর কাছে আমি জান্নাতের প্রার্থনা করছি। তার পাচার করা টাকা বাংলাদেশে ফেরত এসেছিল। বঙ্গবন্ধু পরিবারকে দুর্নীতিগ্রস্ত প্রমাণ করার এই নোংরা খেলা
নতুন করে শুরু হয়েছে পদ্মা সেতু সময় থেকেই। কিন্তু কানাডার আদালত বাংলাদেশের আদালত নয়। কানাডার আদালত বলেছে এখানে দুর্নীতির কোনো চিহ্ন পাওয়া যায়নি এবং আজ অবধি কোনো কিছু প্রমাণ করতে পারেনি। অথচ বঙ্গবন্ধু কন্যার আরেকটি অংশ ব্রিটেনের মন্ত্রী টিউলিপ সিদ্দিকী, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসলো। তিনি একেবারে খুব দৃঢ় চিত্ত নিয়ে তিনি সেখান থেকে রিজাইন করলেন, যাতে মানে সর্বোচ্চ নিরপেক্ষ জায়গা থেকে দুর্নীতির বিরুদ্ধে তদন্ত হতে পারে। সেটা হলো। হবার পরে ব্রিটেনের সেই তদন্ত সংস্থা রিপোর্ট দিয়েছে টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে দুর্নীতি দূরের কথা, দুর্নীতির লেশ মাত্র আমরা পাইনি। এটি হচ্ছে বঙ্গবন্ধু পরিবারের চরিত্র এবং আরেকটি পরিবারের চরিত্র। সুতরাং ওরা যেমন আপনার এটি বঙ্গবন্ধুর বিরুদ্ধে কিন্তু হয়েছিল। ৭৫ সালেও কিন্তু বঙ্গবন্ধু সারা পৃথিবীতে কোথায়, কোথায় অ্যাকাউন্ট আছে সেগুলো চেক করা হয়েছিল। বঙ্গবন্ধুর বাংলাদেশের অ্যাকাউন্টে, আত্মীয়স্বজনের অ্যাকাউন্টে কি আছে চেক করা হয়েছিল। কিন্তু কিচ্ছু পায়নি। কিন্তু এখানেও সেটিই হবে। মুখে শুধু গল্প সাজাতে পারবেন, কোন প্রমাণ দিতে পারবেন না। জি। নিজুম মজুমদার, আ আ বাংলাদেশের রাজনীতিতে কি এখন নতুন মেরুকরণ দেখতে পাচ্ছেন কিনা? আমি দেখি যে জামায়াতের সঙ্গে এনসিপির একটা কৌশলগত অবস্থান হচ্ছে। অন্যদিকে বিএনপি কিছু জোটবদ্ধ হওয়ার চেষ্টা করছে। তারা কি সব এই আওয়ামী লীগের আগমন ঠেকানোর জন্য এগুলো করছে নাকি অন্য ভিন্ন কিছু আছে? আপনার শেষের প্রশ্নটার যেটার কথা সেটার উত্তর খুব সহজ। আমরা দীর্ঘ সময় ধরে বলেছি এটিকে এক ধরনের অনেকে বলেছে যে এটি আপনাদেরকে নিজেদেরকে ওভার এস্টিমেট করা। সেটা হচ্ছে আমরা বলেছি যে বাংলাদেশের রাজনীতি আসলে তেমন কোনো পক্ষ নাই। পক্ষ ২ টা। একটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ, একটা হচ্ছে এনটি আওয়ামী লীগ। এই কথাটি আমরা যেমন বলেছি, একই সাথে আমরা এটাও বলেছি যে মুক্তিযুদ্ধের ধারক, মুক্তিযুদ্ধের বাহক, মুক্তিযুদ্ধের রক্ষাকারী এবং বঙ্গবন্ধু জাতীয় চান্নাতে অর্থাৎ বাংলাদেশকে রক্ষাকারী এই পুরো শক্তিটাই হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। আমাদেরকে এই দুটি কথাকে কেন্দ্র করে বারবার বলা হয়েছে যে এগুলোও এক ধরনের ফেসিস্ট চিন্তা। গণতন্ত্রের বিকাশ যাতে না হয়, উত্তরণ যাতে না হয়, তাই বারবার আপনারা আপনাদের বিপক্ষের প্রতিপক্ষকে আপনারা বলেছেন এন্টি আওয়ামী লীগ ফোর্স। আপনারা নিজেদেরকে একটা অনন্য জায়গাতে সবসময় রেখেছেন, কল্পনা করেছেন। নাম্বার 1। নাম্বার 2, মুক্তিযুদ্ধের কথাও তারা এটা বলেছে। আজকে এই ১৫ মাসে বা ১৪ মাসে আজকে যেটা প্রমাণিত হয়েছে যে মুক্তিযোদ্ধাদের গলাতে যখন জুতার মালা, যখন জাতীয় চার নেতার ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে, মুক্তিযোদ্ধাদেরকে যখন জেলে পোড়া হয়েছে, যখন আপনি জয় বাংলা বলতে পারছেন না, মুক্তিযুদ্ধের বই কিনতে পারছেন না, মুক্তিযুদ্ধের কথা বলতে পারছেন না, আপনার যখন জিন্নার এখানে মৃত্যুবার্ষিকী, জন্মবার্ষিকী পালিত হচ্ছে, যখন আইএসআই এজেন্ট থেকে শুরু করে পাকিস্তানের সাথে ফেডারেশনের চিন্তা করা হচ্ছে, মানে সোজা কথা হচ্ছে যে এগুলো আমি বলাটা হচ্ছে বাতুলতা আর আমার সময় নষ্ট। মানে এখন আর আমাদেরকে আর কিচ্ছু বলতে হয় না। মানুষ এইটা বুঝে গেছে যে বাংলাদেশ আওয়ামী লীগই শেষ পর্যন্ত এই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং তাকে রক্ষা করেছে। একইভাবে আপনি আজকে যে ফোর্স গুলোর কথা বললেন, এরা সবাই হচ্ছে অ্যান্টি আওয়ামী লীগ ফোর্স। উত্তর হচ্ছে ইয়েস। আওয়ামী লীগকে খেয়াল করে দেখবেন গত এই ১টি বছরে যখনই কোন ধরনের আওয়ামী লীগ মাথাচাড়া দিয়ে উঠেছে, আওয়ামী লীগ যখন একটা আন্দোলনের কথা বলেছে, এমনকি মাননীয় প্রধানমন্ত্রী যখন ছাত্রলীগের সাথে একটি সামান্য অনলাইন একটা মিটিং করেছে, যেটি পাবলিক মিটিং, যেখানে ছাত্রদেরকে শুভকামনা জানানো হয়েছে, তাদের কথাই মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন যে তারা তো কোনো অন্যায় করেনি, তাদেরকে যারা ভুল বুঝিয়েছে তারা। সেই নিরীহ ভাষণের সময় আপনার ঐতিহাসিক ৩২ নাম্বারটা ভেঙে দেওয়া হয়েছে। এই বাঙালি জাতির যদি মানে কোন ধরনের বেদনা থেকে থাকে, সম্মিলিত বেদনা, একেবারে দলমত নির্বিশেষে সম্মিলিত বেদনা। আমি বিশ্বাস করেন আমি বিএনপির সমর্থকদেরকে দুঃখ পেতে দেখেছি অনেক। যারা ধরেন জ্বালাও পোড়াও করেন, আছে না, বিএনপিরও তো লোকজন আছে যারা দেশের বাইরে থাকে, পড়াশোনা করেছে, শিক্ষিত একটা অংশ আছে। তারাও কিন্তু বলেছে যে এইটা তাদের কাছে একটা অবিশ্বাস্য ঘটনা ছিল ৩২ নাম্বারের। ফলে এই যে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই বলে যারা আন্দোলন করলো, তারা কত বড় প্রতারক, চিটার, তারা যে কত বড় এই জঙ্গি, এই ঘটনার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে। এবং এই আপনার যে প্রশ্ন সেটার উত্তর হয়েছে ইয়েস। বাংলাদেশ আওয়ামী লীগকে ঠেকানোর সমস্ত তারা ঐক্যমত্য হয় যখন বাংলাদেশ আওয়ামী লীগ প্রশ্নে আসলে তারা সব এক। অন্য প্রসঙ্গে, কারণ তারা জানে, আপনি দেখেন আজকে বিএনপি এবং জামাত ইসলামীর আপনি ভোট কাউন্ট করেন,
গত 54 বছরও লাগবে না। 1990 সাল থেকে এখন পর্যন্ত আপনি কাউন্ট করে দেখেন। আমি 1973 থেকে এখন পর্যন্ত ভোট কাউন্ট করে দেখেছি। বাংলাদেশ আওয়ামী লীগ এখনো পর্যন্ত 47.21% ভোট পেয়েছে। 47.21% বাংলাদেশ আওয়ামী লীগের ভোট। আপনি যদি মনে করেন যে 2024 ইলেকশন আপনি গণায় ধরবেন না, 2018 ইলেকশন আপনি গণায় ধরবেন না, 2014টা ধরবেন না। আপনি যদি 2008 শেষে যে ইলেকশনটা হয়েছে সেইটা পর্যন্ত আপনি গণেন, তাহলে আপনি দেখবেন বাংলাদেশ আওয়ামী লীগের ভোট হচ্ছে 41 দশমিক সামথিং। এটা হচ্ছে গড়। একটা দেশে যদি 41 পয়েন্ট সামথিং একটা দলের ভোট হয়, তাহলে সেই দলকে আটকানোর জন্য জোট হবে, কত কিছু হবে সেটা বলার অপেক্ষা রাখে না। এটা গেল একটা। 2 নাম্বার যেটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমি আপনার প্রোগ্রামেই বলেছি কিনা জানি না। আরেকটা প্রোগ্রামে বলেছি কিংবা আমি নিজে ব্যক্তিগত ভিডিও বানিয়ে বলেছি যে আজকে থেকে প্রায় 2.5-3 মাস আগে আমেরিকান হাই কমিশনেরই একটি উদ্ধৃতি দিয়ে বলেছি যে আমেরিকান হাই কমিশনের যে একজন, আমি তার নাম বলি না, ওখানে যে কর্তা ব্যক্তিরা আছে তারা মোটামুটি একটা প্ল্যান করে বসেছে। প্ল্যান হয়েছে যে এনসিপি আর জামাতে ইসলামের সমন্বয়ে তারা সরকার গঠন করবে। এই সিদ্ধান্ত তো সুলতানা আপা আমি নিচ্ছি না, আপনি নিচ্ছেন না, জনগণ নিচ্ছে না, এই সিদ্ধান্ত নিচ্ছে আমেরিকা। আমি এখন যে দেশে বসে আছি আসলে সেই দেশের কর্তা ব্যক্তিরা সিদ্ধান্ত নিচ্ছে যে বাংলাদেশে আপনার সরকার প্রধান কে হবে। এবং তারেক রহমানের প্রশ্নেও কিন্তু তাদের ব্যাপার আছে যে তারেক রহমান রাজনীতি করবে কি করতে পারবে কি পারবে না, এই ধরনের তাদের ডিকটেশন আছে। আমি কিন্তু এই জায়গাতে উঠেও একটা কথা বলি যে আমাদের দেশের রাজনীতিবিদরা যদি কেউ খারাপ হয়, অন্যায় করে, সেটার বিচার আমরা করব, সেটা আমরা দেখব। দেশের বাইরে থেকে এসে কেউ ছড়ি ঘোরাবে, অমুক লোক রাজনীতি করতে পারবে না, তমুক লোক রাজনীতি করতে পারবে না, সেটা কিন্তু শেষ পর্যন্ত আপনার গায়েও একদিন ছবল দিবে, ওটা যদি আমি মেনে নেই। সেই জায়গা থেকে বলতে পারি যে আমাদের দেশে এখন এই মুহূর্তে রাজনীতির নিয়ন্ত্রণ করছে আমেরিকা, রাজনীতির সিদ্ধান্ত নিচ্ছে আমেরিকা, প্রশাসনের সিদ্ধান্ত নিচ্ছে আমেরিকা, এবং এই পুরা দেশকে কিভাবে ক্যাপচার করবে এবং কিভাবে কোথায় ঘাঁটি গাড়বে, কোথায় কোন জায়গাতে কি হবে না হবে, এই সমস্ত কিছুরই সিদ্ধান্ত আমেরিকা নিচ্ছে। এই দেশে যখন আপনার চারদিকে আপনি ছোটবেলা থেকে যখন আপনি ইংরেজি পড়েন, আপনি যখন আমেরিকান মুভি দেখেন, আমেরিকান ড্রেস আপ করেন, আমেরিকা যখন কথায় কথায় আমেরিকার লোকেরা যখন আমাদের রাজনীতিতে হস্তক্ষেপ করে, আপনি কি কখনো বাংলাদেশে কাউকে বলতে শুনেছেন দেশ আমেরিকার কাছে বিক্রি হয়ে গেল? আমরা কিছু অপাংতেও, আমি বলি এখন অপাংতেই তো, এই মানুষগুলো ছাড়া কেউ কখনো বলেছি যে এই যে 16 পাতার একটা চুক্তি হয়েছে আমেরিকার সাথে, এই যে এত বড় একটা চুক্তি হয়েছে যেখানে আপনি মোটর ভেহিকেল পার্টস থেকে শুরু করে, ওষুধ থেকে শুরু করে, খুচরা যন্ত্রাংশ থেকে শুরু করে, আমাদের ইপিজেড এর কাঠামো কি হবে, আপনি কার থেকে শিপ কিনতে পারবেন, কার থেকে পারবেন না, হালাল মাংস বাংলাদেশে কোন প্রক্রিয়াতে আসবে, সমস্ত কিছু এই চুক্তির মধ্যে আমেরিকা সিদ্ধান্ত দিয়েছে। আমেরিকা যা বলবে তা। আপনি আপনি কি কখনো কল্পনা করতে পারেন যে বাংলাদেশের কাস্টমসে যে তথ্য আছে, আমরা কোন দেশে কত পণ্য আমরা 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 রপ্তানি করছি, আমদানি করছি, এটির পুরো তথ্য আমেরিকাকে দিতে হবে। এটি আমার কথা না, এটি ওই ওই চুক্তির মধ্যে আছে। এগুলো কি আমরা কখনো বলেছি? আমরা বলিনি। ফলে আপনি যে প্রশ্নটা করলেন যে জামাত এবং এনসিপি একটা জোট করছে, বিএনপি অন্যদের নিয়ে জোট করতে চাইছে, তাহলে কি আওয়ামী লীগকে কোণঠাসা করার চেষ্টা করছে? উত্তর এর মধ্যেই নিহিত আছে যে বাংলাদেশ আওয়ামী লীগকে তারা নিঃশেষ করে দিতে চায়। বাংলাদেশ আওয়ামী লীগকে একটা রিফাইন্ড আওয়ামী লীগ করার নানান রকমের ট্রাই করেছে, কিন্তু তারা দেখেছে যে যাদের সাথেই তারা এসব আলোচনা করতে যায় তারাই একটাই কথা বলে যে জননেত্রী শেখ হাসিনা ছাড়া আমরা কিছু বুঝি না, উনি থাকলে রাজনীতি করবো, নাহলে দরকার হলে রাজনীতিই করবো না। সিম্পল সিম্পল কথা। আর এনসিপি আর জামাতের সমন্বয়ে আমেরিকা একটা সরকার বানাতে চায়। সিম্পল। আপনি আমার কথাটাকে বিশ্বাস করতে পারেন কিংবা না পারেন, এটাই বাস্তবতা। এখন ধরেন আমরা তো দেখি বাংলাদেশে এখন প্রতিক্রিয়াশীল চক্রই ডমিনেট করছে, তাদেরই আধিপত্য সব জায়গায়। তো আমিনুল ইসলাম সেখানে তাহলে বিএনপিকে কি এই প্রতিক্রিয়াশীল চক্রের গডফাদার বলা যেতে পারে? কারণ তারাই দেখছি, ধরেন এই যে ৭ই নভেম্বরের অনুষ্ঠানে আমি দেখলাম যে শেখ হাসিনার প্রতিকৃতি নিয়ে তারা মিছিল করেছে। আওয়ামী লীগ যাতে কোনোভাবে মিছিল সমাবেশ করতে না পারে তারা বিভিন্ন রকম হুমকি ধামকি দিচ্ছে। তো সবার উপরে এই প্রতিক্রিয়াশীল চক্রের উপর সবার উপরে কি বিএনপিকে আপনারা দেখতে পান?
ডেফিনিটলি বিএনপির যে জন্ম প্রক্রিয়া, আপনি সেটা যদি এনালাইসিস করেন, তো তারা তো ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতার গহ্বরে বসে রাজনৈতিক দলের জন্ম। ওরা তো ওখান থেকে বেরিয়ে এসে মানুষের রাজনৈতিক দল হয়ে উঠেনি এবং তারা সবসময় ষড়যন্ত্রে খুঁজেছে। এবং যে কারণে আমি মনে করি আপনি বিএনপি নেতাদের গত ১৪ মাসের প্রত্যেকটা বক্তব্য যদি একেকটা ফ্রেমে দাঁড় করান, আপনি কোনটাই সুনির্দিষ্ট কোনো তথ্য পাচ্ছেন না। বিএনপির মির্জা ফখরুল সাহেব বলছেন একটা কথা, উনি আবার ২ ঘন্টা পরে সেই কথা থেকে সরে গিয়ে আরেকটি কথা বলছেন। সালাউদ্দিন সাহেব বলছেন এক ধরনের কথা, মির্জা আব্বাস সাহেব বলছেন এক ধরনের কথা, মই অ্যা আ আপনার মঈন খান বলছেন এক ধরনের কথা। তাহলে এটা কেন হচ্ছে? তারা যদি সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে জনগণের একটি রাজনৈতিক দল হয়, সেখানে তো কথার ভিন্নতা হতে পারে না। অর্থাৎ তাদেরকে তাদের প্রভুরা যখন যেটা শিখিয়ে দিচ্ছে, তারা সেটাই বলছে। সকালে এক কথা, বিকালে এক। আমি তো মনে করি যে বিএনপি যদি এই কনস্পিরেটরদেরকে শেল্টার না দেয় এবং যদিওবা তারা সেখান থেকে আ মানে না দেওয়ার জায়গায় কখনো স্থির থাকতে পারবে না। কারণ বাংলাদেশে আপনি ৭৫ এর পরে জিয়াউর রহমান বন্দুকের নলের মুখে ক্ষমতা দখল করার পরে তার ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য তিনি যেভাবে আর্মি অফিসারদেরকে হত্যা করেছেন, বিমান বাহিনী অফিসারদেরকে হত্যা করেছেন এবং রাজনৈতিক দলগুলোর উপর পীড়ন করেছেন এবং তাদেরকে লোভ লালসা দেখিয়ে I make politics difficult for the politician বলে রাজনীতিকে একটা কেনা-বেচার পণ্যে পরিণত করেছেন। হ্যাঁ? এবং সেই জায়গায় এখনো বিএনপি অব্যাহত আছে। বিএনপি এখনো সেই জায়গাটা খুব আন্তরিকতার সাথে, দায়িত্বের সাথে সেই জায়গাটা পালন করে যাচ্ছে। তো সুতরাং আমি মনে করি না যে তারা এখান থেকে বেরিয়ে এসে কোনো আ সৃষ্টিশীল মানুষের জন্য, দেশের জন্য কিছু করতে পারবেন। এবং আপনি সব বাদ দেন। আপনি অনেকের দুর্নীতি, এই যে আমি আবার এখানে দুর্নীতির কথাটা আসি। যে দুর্নীতির কথা বলছেন আওয়ামী লীগের আমলে। ওকে, বিশাল অপপ্রচার। আমি শুধু একটা বিনীত প্রশ্ন, আমার কোনো তথ্য দরকার নাই। দুর্নীতি নিয়ে যারা কথা বলে পৃথিবীতে সেই সংগঠনের নাম হচ্ছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, টিআই। তারা বিএনপির আমলেও দুর্নীতির সূচক পৃথিবীর দেশে নির্ধারণ করত। এখনো তারাই করে। অর্থাৎ এখন আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে আওয়ামী লীগের অ্যাপয়েন্টেড কোনো বা আওয়ামী লীগের গড়া কোনো প্রতিষ্ঠান কিন্তু দুর্নীতি নিয়ে কথা বলছে না। সে টিআই এর রিপোর্ট হচ্ছে বিএনপির আমলে ২০০১ থেকে ২০০৬ সাল ৫ বার দুর্নীতিতে বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। পক্ষান্তরে বঙ্গবন্ধু কন্যার বাংলাদেশ ২০০৯ সাল থেকে ২০২৪ এই ১৫ বছরে বিশ্বের দুর্নীতিগ্রস্ত প্রথম ১৫টি দেশের তালিকায়ও বাংলাদেশের নাম ছিল না। তো সোজা বাংলায় এর অর্থটা কি? বঙ্গবন্ধুর কন্যার আমলে বাংলাদেশে দুর্নীতি কমেছিল, বাড়েনি। হ্যাঁ? তো সুতরাং এই জায়গায় এখন বিএনপি কি এখনো সেই দুর্নীতি নিয়ে কোনো কথা বলছে? জাতির কাছে ক্ষমা চাইছে? অথবা তাদের কোনো reconciliation এর কথা বলা হচ্ছে আছে? নাই। কারণ ওদের ওদের যে পলিসি সেটা হচ্ছে কি যেকোনোভাবে একটা হচপচ অবস্থা তৈরি করে সেখানে দরকার হলে আজিজ রাজাকারকে প্রধানমন্ত্রী বানাবে, মশিউর রহমান যাদু মিয়াকে মন্ত্রী বানাবে, রাজাকার আব্দুল আলীমকে মন্ত্রী বানাবে। আবার প্রয়োজনে আরেকজন মতিউর রহমান নিজামীর গাড়িতে পতাকা দিবে। তাদের ক্ষমতা চাই। সেই ক্ষমতার জন্য তারা যেকোনো কিছুই করতে পারে। এটা হচ্ছে বিএনপির রাজনীতি। জি, জি। নিজুম মজুমদার এমনি ১৩ তারিখ কে কেন্দ্র করে আমি দেখেছি যে আওয়ামী লীগের একেবারে তৃণমূলের কর্মীরা সাংঘাতিক রকমের উজ্জীবিত। এখানে একজন একটা মন্তব্যও করেছেন যে, আপনি কোথাও বলেছেন যে বিজয় সুনিশ্চিত এবং পরবর্তী করণীয় সম্পর্কে কিছু বিষয় আপনার কাছে জানতে চায়। আ কোনটার করণীয় জানতে সরি আমি 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 বুঝিনি না, প্রশ্নটা। মানে আপনি বলেছেন যে আপনাদের মানে আওয়ামী লীগের বিজয় সুনিশ্চিত। বিজয় পরবর্তী করণীয় কি, কি আছে? সেই বিষয়গুলি সম্পর্কে তারা এক ধরনের দিক নির্দেশনা বা করণীয় সম্পর্কে দেখেন সুলতান আপা আমি আপনাকে বিজয় একটা কথা কিভাবে একটা আমি কথা তো বলি। হ্যাঁ, আমি বিজয় বুঝতে কিভাবে পেরেছি। সুনিশ্চিত হলো আমি তো এটাই বুঝলাম না। আহ আচ্ছা। বিজয় কিভাবে সুনিশ্চিত হলো? সেটা হচ্ছে আমি আপনাকে কয়েকটা চিত্র দেখাই, হ্যাঁ? আ আ যখনই মানে দেখেন ইতিহাস এখানে প্রাসঙ্গিক একটা ব্যাপার, হ্যাঁ? আ বঙ্গবন্ধুকে আ পুরো সপরিবারে হত্যা করা হয়েছে। সপরিবারে হত্যা করার পর
দীর্ঘ ২১ বছর ধরে কি বলে এসেছে। এমনকি বঙ্গবন্ধুর খুনি বলেছে যে যদি বাংলাদেশ আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসে তাহলে তার হাতের তালুতে নাকি পশম উঠবে। এবং আজকের যে এনসিপি আর তখনকার ফ্রিডম পার্টি, আমি জানি না ওই ৮০ দশকের ফ্রিডম পার্টির কর্মকাণ্ড আপনি কতটুকু ফলো করেছেন বা কতটুকু দেখেছেন। আমার যতদূর মনে পড়ে আর কি, সেটা হচ্ছে যে এই ফ্রিডম পার্টি এখন এনসিপির যে ভূমিকা, ফ্রিডম পার্টি ওই একই কাজই করেছে। আওয়ামী লীগের ক্ষমতায় আসাটা আরো দ্রুত হতো যদি না ওই সময় এরশাদ ৯ বছর বা ১০ বছর ক্যাপচার করে না থাকতো। আর 91-এ তো আমি বলবো যে স্লাইটলি উই মিসড আসলে। হ্যাঁ, তো আমি যদি ওই ইতিহাসের ডেজাভু অংশ, ডেজাভু অর্থ এরকম যে আগে যেন কোথায় দেখেছি। আমি শুধু সুনিশ্চিত না, আমি আপনাকে একটা টাইম ফ্রেম বলে দিতে পারবো সুলতানা আপা, যে দিস ইজ দ্য টাইম ফ্রেম এবং এই টাইম ফ্রেমে আমরা ক্ষমতায় আসবো। হ্যাঁ, আমি আপনাকে এটা বলতে পারবো। এই কারণে বলতে পারবো, একটা দেশ সম্মিলিতভাবে তো এইভাবে পরাজিত হতে পারে না। হ্যাঁ, আপনি জয় বাংলা বলতে পারবেন না। আপনাকে ঘরে থাকতে দিবে না। কালকে এক জায়গাতে গেছি, তিনি বলেছেন, "ভাই আমার নামে ৪ টা মামলা হয়েছে।" কেন ৪ টা মামলা হয়েছে? বলে ৪ টা মামলা এই কারণে হয়েছে যে আমার এক বন্ধু এরকম রাজনীতিবিদ ছিলেন। তো আমি কয়েকবার আমার স্কুল বন্ধু কয়েকবার আড্ডা দিতে দেখেছে। তো তার নামে মামলাটা এইভাবে হয়েছে, "এই অমুকরে দেখছি না ওর সাথে আড্ডা দিতে, দে নামটা ঢুকাইয়া দে।" তো এইভাবে হাজার হাজার মানুষের নামে মামলা হয়েছে, যে অনেকটা এমন যে ১৯৪৬ সালের গান্ধীর ছাগল চুরির মামলা আপনাকে ২০২৫ সালে এসে দিয়েছে, খালি বলেছে যে খালি একটু ধরায়া দেন কেমনে ছাগলটা চুরি করেছি। তো আলটিমেটলি এই অবস্থা যদি একটা দেশের চলতে থাকে, আপনি আওয়ামী লীগের নেতা কর্মীদের কথা বাদ দেন, সাংগঠনিক ভাবে তারা নামতে পারে, তাদেরকে এই করছে সেই করছে, সাধারণ মানুষ কি আজকে কোনো কথা বলতে পারে? আমার পরিচিত একজনকে আমি বই কিনতে পাঠিয়েছি বাতিঘরে, নামটা বলেই আপনাকে, বাতিঘরে ওই যে নিষিদ্ধ জিনিস যেভাবে মোড়ক করে দেয় না, একেবারে পেঁচা, ভাই বামে ডানে তাকাইবেন না, সোজা হাঁটা ধরবেন বই নিয়া, তাকে একেবারে পুরা প্যাচ মেরে বই দিয়ে দিয়েছে। সবগুলা বই হচ্ছে মুক্তিযুদ্ধের বই। বলে, ভাই এভাবে প্যাকেট করলেন কেন? এভাবে প্যাকেট না করলে যদি ওদেরকে এসে ধরে যে মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের বই বিক্রি করেছে এটার জন্য যদি বাতিঘরকে ধরে। তো এরকম একটা সিচুয়েশনে জয় সুনিশ্চিত। এবং এটার আরো অনেক অনেক বিষয় আছে যেগুলো হয়তো আমি বলতে চাই না, কিন্তু আমি জানি যে জয় আমাদের সুনিশ্চিত। এবং এই বাংলার জীবনে এই যে ১৩ তারিখ আপনি দেখেছেন, আমি আপনাকে এর আগের সেগমেন্টেই বলেছি যে এই ১৩ তারিখ তো বাংলাদেশ আওয়ামী লীগের কোনো কর্মসূচি না। এটা আরেকটা ভুল একটা ধারণা। হ্যাঁ, ৭ই মার্চ, তারপরে হচ্ছে যে আপনার এর আগে যে বাংলাদেশ আওয়ামী লীগের ঐতিহাসিক দিনগুলো আছে, ১৯৬৬ সালের ৬ দফা, গণ অভ্যুত্থান, এগুলা কি সব আওয়ামী লীগের ডেট, আওয়ামী লীগের ডাকা সমাবেশের তারিখ বা ঘটনার তারিখ? এগুলো তো মানুষ এগুলোকে ঐতিহাসিক ঘটনা বানিয়েছে। বাংলাদেশের মানুষকে আপনি পৃথিবীর কোন ইতিহাসে দেখেছেন যে এই ধরনের একটা ঘটনা ঘটার ১ মাসের মাথাতে, ১ মাস, 1 মান্থের মাথাতে মানুষ বলা শুরু করেছে আগেই ভালো ছিলাম। ওরা আমাদেরকে উদাহরণ দিয়েছে কি? রেজা শাহ পাহলভী। ওরা আমাদেরকে উদাহরণ দিয়েছে কি? সাদ্দাম হোসেন, গাদ্দাফি, তাদের পরিণতির কথা, তিউনিসিয়ার কথা আমাদেরকে উদাহরণ দিয়েছে। তারপর আপনার হুসনে মুবারকের কথা আমরা বলেছি, নানান ধরনের কথাবার্তা আমাদেরকে সেই সময় উদাহরণ দিয়েছে। তো তারা আমাদেরকে ইদি আমিনের কথা বলেছে। তো আল্টিমেটলি এই যে ল্যান্ডস্কেপ সুলতান আপা, আমেরিকার যে মেজারমেন্ট, আমেরিকার ধারণা ছিল যে তারা একটা গাদ্দাফি স্টাইল তৈরি করবে। কিন্তু বাংলাদেশের যে ল্যান্ডস্কেপের মেজারমেন্ট, এইটা বুঝতে তাদের কষ্ট হয়েছে যে ওই আমেরিকান যে বাবুটি ওই একটু কষ্ট করে বাংলাদেশি রেস্টুরেন্টে যায় খেতে, ওই যে ভাতটা যে তৈরি করে বা ভাত যে উৎপন্ন করে, সে কৃষক, সে আওয়ামী লীগেরই আসলে। ওই যে রাস্তা দিয়ে হাঁটে, যে রিক্সাতে যদি তাদের একটু মনে হয় যে একটু রিক্সাতে চড়ি, ওটা আওয়ামী লীগেরই আসলে। ওরা এখন বোঝা শুরু করেছে যে ওই শাহজাহানপুরের তাদের যে এমবিসি, তার আশেপাশে থেকে শুধু আওয়ামী লীগেরই আওয়াজ। সোদা গন্ধ বলি না, মাটির সোদা গন্ধ, এই মাটির সোদা গন্ধ আওয়ামী লীগের কথাই বলে। আচ্ছা, আওয়ামী লীগকে ছাড়া, এগুলো সব ভাবের কথা বাদ দিলাম আমি, আওয়ামী লীগকে ছাড়া বাংলাদেশের রাজনীতি, আপনি যত বড় আপনি আওয়ামী লীগ বিরোধী হন না কেন, আপনি কল্পনা করতে পারবেন? সো আওয়ামী লীগ ফিরবে, আওয়ামী লীগকে তার ফিরতে হবে এই মানুষের জন্য, মানুষ ফেরাবে। রহমান ভাই একটা কথা বলে, যে কথাটা আমি বারবার কোট করি, আমাদের মন্ত্রী, এমপি, বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদ, তিনি বলেছেন যেই সাপে ছোবল মেরেছে ওই সাপেই আপনার বিষ নামাবে।
যেই জনগণ, যে জনগণের কথা ওরা বলছে, ওই জনগণই ক্ষমতায় আনবে। যে সেনাবাহিনীর কথা বলছেন বা যা যা ষড়যন্ত্র বলছেন, এগুলো আপনার চোখেই আপনি দেখবেন, ওইদিন আপনি আমাকে ডাক দিয়ে বলবেন যে আপনি তো এই কথা বলেছেন। শোনেন, বাংলাদেশ আওয়ামী লীগের যে প্রাণ ভোমরা তৃণমূল, এই তৃণমূলকে তো আপনি ধ্বংস করতে পারবেন না। আমি এই ১ বছরে কত হাজার মানে মেসেজ পেয়েছি, আর কত হাজার মেসেজ আমি এখনো পড়তে পারিনি, আর কত হাজার ইমেল পেন্ডিং আছে। আপা, তৃণমূল, আপনি জানেন এমনও তৃণমূলের কর্মী আছে যে ২৪ ঘন্টা না ৩৬ ঘন্টা পর পর একবার খায়, পানি পেয়েছে, একটা অন্ধকার ঘরের ভেতরে আছে। অনেক নেতাকর্মীর নেতার ব্যাপারে তাদের কষ্ট আছে, কিন্তু জানেন ওই ফোনের ভিতরে বলছে আমার নেত্রী শেখ হাসিনা, মাইরা ফালাইলে মাইরা ফালাবে। বিশ্বাস করেন, এই ছেলেকে যদি আজকে থেকে আমি ২ বছর আগে দেখতাম, ওকে আমি বলতাম এটা কর্মী, অথচ ওর কথা নেত্রী শেখ হাসিনা, আমি যদি মরি অনেকটা সমরণের মতো, যদি মরি সব একসাথে মরবো। ওই যে আমরা যেই কর্মীদেরকে বলতাম যে নেত্রীর কাছে যাতে না আসে, আমার বড় বড় প্রাডো বড় বড় জিপের কাছে আসতে দিতাম না, টাকা ছুঁড়ে মারতাম, নে চালাস, হ্যাঁ গায়ের গন্ধ আছে বলে মনে করি। হ্যাঁ, আপনার গ্রামের কৃষক, মানে শ্রমিক, যাদের ঘামের গন্ধে আমি নাক কুচকিয়েছি বা কুচকাতাম, ওই ঘামই আমার আওয়ামী লীগকে এখন রক্ষা করছে। এই আওয়ামী লীগের এই তৃণমূল, আপনি জানি না যে আপনি টেলিগ্রামের গ্রুপগুলোতে কখনো এসেছেন কিনা, কখনো তৃণমূলের কর্মীদের সাথে আপনার কতটুকু যোগাযোগ হয়েছে আমি জানি না। মানে আমি মোটামুটি বলা যায় যে সারা বাংলাদেশেরই বিভিন্ন জেলাতে, বিভিন্ন ছোট ছোট জায়গাতে যে টেলিগ্রামের গ্রুপ, বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ, আমার একটা উপলব্ধি হয়েছে যে বাংলাদেশের সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, আওয়ামী লীগের তৃণমূল ধ্বংস হবে না। এই এক অদ্ভুত চিজ, অদ্ভুত জিনিস। আপনি হাজারো মারবেন, হাজারো কাটবেন, কোত্থেকে যেন ওই রক্ত থেকে আবার জন্ম নিবে। আপনি বিশ্বাস করতে পারেন, ও মারা যাচ্ছে, এক লোক মেরে ফেলেছে, অলরেডি ডেড ডেড, বলে জয় বাংলা। জয় বাংলা শব্দটা, এগুলো তো ভাই গল্প কথা না। আমি পেশাতে একজন ব্যারিস্টার সলিসিটর। আমার একটা মানে আমি ব্রিটিশ নাগরিক, বাংলাদেশি নাগরিক দুইটাই। আমার একটা একটা অদ্ভুত সচ্ছল জীবন আছে, যে আমার কোনো টাকা পয়সা ক্যাচাল নাই, কিচ্ছু নাই, সুন্দর মতো আমি জীবন যাপন করতে পারি। আপা, আমি এক পায়ে দাঁড়ানো, যদি আজকে ট্রেনিং নিতে বলে, আজকে যদি ট্রেনিং হয়, আজকে যদি মুক্তিযুদ্ধের মতো দেশে ঢুকতে হয়, আপা আপনি বিশ্বাস করেন আমি এরকম হাসছি যে আমি হাসতে হাসতে আগরতলা আসাম দিয়ে ঢুকবো বাংলাদেশে। আমি তো জানি মৃত্যু সুনিশ্চিত, আমার স্ত্রীকে বলেছি। তাহলে আপনি আমাকে বলেন যে আমার আমার কি পাওয়ার আছে? আমার একটাই আছে, আমার কোনো মৃত্যু যন্ত্রণাও নাই, আমার কোনো এগুলার ইচ্ছাও নাই। আমার জীবনের একটাই লক্ষ্য, নেত্রীকে সসম্মানে দেশে আনতে হবে, আর বঙ্গবন্ধুকে যে অপমান করেছে এটার প্রতিশোধ দিতে হবে। বিশ্বাস করেন আমি এই ২ আগুনে জ্বলছি। আমার ভেতরে যদি আগুন থাকে তাহলে এই ২টা আগুন জ্বলছে, এর বাইরে আমার আর কিচ্ছু নাই। নাথিং, নাথিং। আমি আপনার প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি জানেন, আমি ১ ঘন্টাও ঘুমাই নেই, নট এ সিঙ্গেল আওয়ার আমি ঘুমাই নেই। আপনার প্রোগ্রামে এসছি শুধুমাত্র দলের কথা বলবো বলে। এই আত্মত্যাগ, এই আমাদের প্রত্যেকটা মানুষের, এই দল ক্ষমতায় না এসে পারে। গতকাল আমার আমার অনুষ্ঠানে একটি ছেলে জয়েন করেছিল। আমাকে আরেকটা গ্রুপে, আমাকে আরেকটা, সুতরাং আমার ১০টায় একটা নৌকায় শোতে যাওয়ার কথা। ঘুমাচ্ছে, খাওয়া দাওয়া নাই, কিচ্ছু নাই। উম, শুধু কখন ডাক আসবে যাবে, নৌকায় জীবনযাপন করছে। না, সুতরাং আমাকে আমাকে আরেকটা গ্রুপে যেতে হবে। আমার ১১টায় যাওয়ার কথা, অলরেডি ১১টা ২০ হয়ে গেছে। আচ্ছা, আমি আমি ছেড়ে দিচ্ছি। আরেকটি আন্তর্জাতিক অঙ্গন থেকে আপনারা কি কোন রকম প্রতিক্রিয়া পাচ্ছেন? কি ধরনের প্রভাব দেখতে পাচ্ছেন? আমিনুল ইসলাম, আপনি আনমিউট তো করেন। হ্যাঁ। আমি আনমিউট আছি। আমার ফোন আসতেছে বারবার ওই যে শোতে যাওয়ার জন্য। আন্তর্জাতিক অঙ্গনে আমাদের যে সামগ্রিক যে রিঅ্যাকশন, এটা কিন্তু একেবারে দিনের আলোর মতো পরিষ্কার। আমরা যতই সমালোচনা করি, একটা সময়ে ডক্টর ইউনূসের বিশ্বব্যাপী একটি আ মানে কি বলবো, এটা সমাদর ছিল। কিন্তু আজকে আপনি দেখুন, তিনি একমাত্র জাপান ছাড়া গত ১৪ মাসে ১৪টি দেশ তিনি সফর করেছেন।
সেখানে তাকে বিদেশিরা কিভাবে গ্রহণ করেছে এবং তার সর্বশেষ যে ট্যুর ইতালি, সেখানে আমরা খুব লজ্জার সাথে লক্ষ্য করলাম যে তিনি উপযাচক হয়ে রোমের মেয়রের সাথে তার অফিসে গিয়ে একটা সাক্ষাৎ করেছেন এবং সেটা ফলাও করে তার ডাস্টবিন শফিক প্রচার করেছেন এবং আরো লজ্জায় আমাদের মাথাটা নিচু হয়ে গেল একজন বাঙালি হিসাবে যে সেখানে রোমের মেয়র তাকে সম্মান করে একটা সিঙ্গেল সোফা তাকে দিল না, তার কমন একটা সোফায় বসতে দিল। এই মানুষটাই কি ডক্টর ইউনূস? এই মানুষটা কি একটা দেশের সরকার প্রধান? আমিন ভাইয়ের প্রচুর ফোন আসছে, হ্যাঁ, বোধগম্য। হ্যাঁ, আমি আপনাকে ছেড়ে দিব। জি। কি একটা দেশের সরকার প্রধান? এটা কি একটা দেশের সরকার প্রধান? আরে আমি নিজের কথাই বলি। আমি লন্ডনে বাকিংহামে যাওয়ার পরে আমাকে মেয়র ফোন করে তার অফিসে আমি ভিজিট করতে গেলাম। আমাকে উনি উত্তরীয় পরিয়ে তার চেয়ারে বসিয়ে যে সম্মান আমার মতো একজন অধমকে দিয়েছেন। এটা তো স্বাভাবিক একটা অতিথির বিষয়। আপনার ঘরে একজন অতিথি আসলে আপনি তাকে একটা ফুল দিয়ে বরণ করেন। তাহলে এই মানুষটা শুধু নিজেকে নয়, বাংলাদেশকে বিশ্বে কোথায় নিয়ে গিয়েছে, তার এই ট্যুর গুলো কিন্তু প্রমাণ করে যে তার ধোঁকাবাজি, তার চালাকি, তার প্রতারণা তাকে শুধু ছোট করছে না, তার পৃথিবী শুধু ছোট হয়ে আসছে না, সে বাংলাদেশকে ছোট করছে এবং অপমানিত করছে। এর জবাবও কিন্তু আগামীতে বাংলার মানুষ তাকে করুণ এবং কঠিন বিদায়ের মাধ্যমে নিবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাকে ক্ষমা করবেন। আমি আরেকটা গ্রুপে আমাকে বারবার ফোন করতেছে, ওখানে যেতে হচ্ছে। ঠিক আছে। আপনি আপনাকে নিজে অনেক প্লিজ যান। ধন্যবাদ থ্যাংক আজকে আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য। জি, অনেক ধন্যবাদ। নিজুম মজুমদার, আপনি আমার এই অনুষ্ঠানে একদম শুরুর দিকে ৫ই আগস্টের পরেই আপনি আমার এই অনুষ্ঠানে বলেছিলেন যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে উদ্দেশ্য নিয়ে বলেছিলেন তিনি জঙ্গি সর্দার। এখন তাকে আপনি বেঈমান বলছেন। মানে আপনি যখন তাকে জঙ্গি সর্দার বলেছিলেন, তখনও খুব বেশি সেনাপ্রধানকে নিয়ে আলাপ আলোচনা হয়নি ওই সময়টিতে। ধরেন এটি সম্ভবত অক্টোবর-নভেম্বরের দিকে আপনি বলেছিলেন। মাঝখানে কিছুদিন একটু চেপে চুপে ছিলেন হয়তো। এখন আবার তাকে আ কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন। তাকে বলছেন বেঈমান। কারণটি কি? সুলতান আপা, রাজনীতি করতে গেলে অনেক সময় বিষ খেয়ে বিষ হজম করতে হয়, বুঝতে পারছেন? দলীয় সাংগঠনিক কাঠামোগুলো যদিও আমার সেই হয়তোবা দায়বদ্ধতা নাই, আমি দলের একজন সমর্থকই মাত্র, তারপরেও দলের প্রতি দলের রেসপন্সিবিলিটি আমাকে ওইটা ধারণ করতে হয়। শুধু সমর্থক বলে এখন আর পার পাওয়া যায় না। ফলে ওয়াকারের ব্যাপারে দলীয় এক ধরনের ব্যাপার ছিল যে আমরা সেনাবাহিনীর ব্যাপারে সংযত থাকার ব্যাপারে একটা অলিখিতই বলবো আমি, এক ধরনের নির্দেশনা ছিল। ফলে আমি সেগুলো মেনটেন করেছি, কিন্তু সেনাবাহিনীকে আমি কখনো ক্রুশবিদ্ধ বা তীরবিদ্ধ করতে চাই না। এটা একটা সংগঠন, তো আপনি এন্ড অফ দ্য ডেতে আপনি পুলিশকে, সেনাবাহিনীকে, বিডিআর কে গালিগালাজ করে ওই এন্ড অফ দ্য ডেতে তো ওরা আপনাকে প্রোটেকশন দিবে। সেখানে খারাপ যারা আছে তাদের কথা আমরা বলতে পারি। ফলে সাংগঠনিক ভাবে বলাটাও অনুচিত, এটা আমি বুঝি। ফলে আমি সেই প্রসঙ্গে যাব না। দেখেন, ওয়াকার যে 6 তারিখে, অগাস্টের 6 তারিখে একটা ইসলামিক বিপ্লব করতে চেয়েছে, এটা আমি অনেক আগে থেকেই জানি। আমাকে যেই ব্যক্তি বলেছে, আমি ওই ব্যক্তির কাছ থেকে অনুমতি এনে আপনাকে একদিন বলবো এবং প্রকাশ্যেই বলবো। এমন ব্যক্তি যে যার কথা আপনি আর চুপচাপ শুনবেন না, বলবেন যে যাক আর কি বলবো, আপনি এমন এমন এক মানুষের নাম বলেছেন, আমি আর আপনাকে কি পাল্টা জবাব দিব। সো আমি কিন্তু জেনে না বুঝে আন্তাজে কথাবার্তা বলি না আসলে সাধারণত। আমি আগে নিশ্চিত হই, একেবারে ডাইরেক্ট সোর্সের কাছে জিজ্ঞেস করি, বলি, ডিটেল জানতে চাই, পরিকল্পনা জানতে চাই, তখন আমি এসে ডেলিভারি দেই। ও যেটা চেয়েছিল, ওয়াকার যেটা চেয়েছিল সেটা হচ্ছে ওই ঘটনার পর হঠাৎ করে তার মাথাতে এসেছে, আরে দেশে সবকিছু তো বিগড়া যাচ্ছে, হচ্ছে ইসলামিক শাসন ব্যবস্থা নাই এই দেশে। এটা হচ্ছে জামাত তাকে একটা হালকা দিয়েছে যে আপনি এটা একটা ব্যবস্থা করেন। সে তো বেসিক্যালি একটা জামাতি, সিআই এর অত্যন্ত খাস লোক, মানে এটাই আমরা জানি। মোটামুটি বলা যায় জানি, যত আমাকে প্রমাণ জিজ্ঞেস করলে আমি আপনাকে প্রমাণ এনে দিতে পারবো না, বাট আমি আপনাকে অসংখ্য রকমের মানে আলামত আপনাকে আমি বলতে পারবো। হ্যাঁ, আলামত আর প্রমাণ তো এক জিনিস না। তো ফলে এই জন্য আমি আপনাকে একেবারে কংক্রিট বলতে পারছি না যে আমি নিশ্চিত। তো ও, এটা আমি নিশ্চিত যে সে
তৎকালীন সময়ে গোয়েন্দা সংস্থাগুলোকে সে মোটামুটি নির্দেশ দিয়েছিল যে এই এই সরকার গঠন টঠন যেটা হচ্ছে এটা না, এই আলেম টালেম যারা আছে যাদেরকে মানে ওই মামুনুল তারপরে এদেরকে সে আলেম বলে মনে করে, জামাত এদের সমন্বয়, মূলত সে যে অনেক বড় চালাক একটা লোক। দেখেন সে নাকি রাজনীতির বোঝে না, সে নাকি অত্যন্ত মানে পান্তা ভাত খায়, সে নাকি এখান থেকে মানে ভাজা মাছটা উল্টে খেতে জানে না, এত চালাকের চালাক। সে কিন্তু বুঝতে পেরেছে যে তিনটা পার্টিকে এক করতে হবে, কাকে? চরমোনাই, হেফাজত এবং হচ্ছে জামাত ইসলামী। খুঁজে খুঁজে বের করেছে, আর কাউকে কিন্তু সে বের করেনি। এই তিনটা নেতার সাথে সে কথাবার্তা বলে মোটামুটি, কিন্তু সেই জায়গাতে আমার মনে হয় চরমোনাই, আমার ধারণা সেখানে এক ধরনের পিচ টান দিয়েছে। তারপরে কারণ তাদের আবার নানান ধরনের প্রশ্ন ছিল, জামাত প্রশ্ন ছিল, নানান ধরনের তাদের কিছু অ্যালার্জি আছে। তো এইটার আবার দায়িত্ব দিয়েছিল কাকে জানেন? পাকিস্তানের যে অ্যাম্বাসেডর আছে ওকে দায়িত্ব দিয়েছিল সমন্বয়ের। পুরো পাকিস্তানি টিমটা এটার উপরে কাজ করেছে, মানে তার নির্বাচনী টিমের মতো কাজ করেছে পাকিস্তানি টিম। এগুলো ভবিষ্যতে আমি যার রেফারেন্সে বা যাদের কাছ থেকে জেনে বলছি, তারাই ভবিষ্যতে টিভির সামনে এসে আপনাকেই বলবে। আপাতত আজকে আমার কথা শুনে থাকেন। ওই যে আপনি আজকে রেফার করেছেন নিজুম ভাই, আপনি জঙ্গি সর্দার বলেছেন, আমি ওকে জঙ্গি সর্দার কিন্তু আমার খুশিতে ঠেলায় গড়তে আমি বলি নাই, আমি কিন্তু আপনাকে জেনেই বলেছি। এই ঘটনাটা অনেক দিন ধরে পেটের মধ্যে গুড়গুড় করছিল আমার, আজকে আমি আপনাকে এই কথাটা বা সেদিন আমি আমার ভিডিওতে বলেছি। ফলে এই ওয়াকার হচ্ছে একটা আস্ত জঙ্গি সর্দার, একে নানান রকমের ভাবে সুযোগ দেওয়া হয়েছে না, এ পুরো দেশটাকে ধ্বংসের একটা প্রান্তে নিয়ে গেছে। এ দেশটাকে কোথায় নেবে আমি জানি না। আলটিমেটলি এরও মৃত্যু হতে পারে বলে আমার ধারণা একটা ইন্টারনাল কুতে এর একটা মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে। আপনি জানেন যে যেই আর্মি অফিসারদের এই বিচার শুরু হয়েছে, তাদের লয়ার নিয়োগ দিতে দিচ্ছে না এই ওয়াকার। কালকে আমাকে এক স্বজন বলেছে, যাদের বিচার হচ্ছে তাদেরই এক স্বজন বলেছে যে তাদের পছন্দ মতো লয়ার নিয়োগ দিতে পারছে না, তাদেরকে দেখা করতে দিচ্ছে না। দেখা করার সময় লোকজন দাঁড়িয়ে থাকছে 5 মিনিটের জন্য। হ্যাঁ হয়ে গেছে 5 মিনিট, হয়ে গেছে 1 মিনিট, হ্যাঁ যান আসছেন তো, এটা নিয়ে আসছেন কেন, ওইটা নিয়ে আসছেন কেন? আমার লয়ার পছন্দ, সে লয়ার থেকে দিতে দিবে না। না, আমরা একটা লয়ার দিয়েছি, যেই লয়ারকে তারা এনেছে সেই লয়ার তাদের এগেনস্টে কথা বলছে, এমন একটা অবস্থা। তো এই একটা অবস্থা এতদিন শুনেছি কি যে আপনার সে নাকি প্রোটেক্ট করবে, সে নাকি অ্যাটলিস্ট সেনাবাহিনীর অফিসারদেরকে সে রক্ষা করবে যাদের বিরুদ্ধে এইসব অন্যায় হচ্ছে। উল্টা তাদেরকে যাতে দ্রুত ফাঁসি দেওয়া হয়। কেন? আপনাকে আমি বলি যে জেনারেল সাইফ, যার সেনা প্রধান হওয়ার দৌড়ে তিনিও ছিলেন, এই জেনারেল সাইফকে সে জিঘাংসা কি যে যেহেতু তার সাথে জেনারেল সাইফ তখন সেনা প্রধান হওয়ার দৌড়ে ছিল, সে জেনারেল সাইফকে সে কিভাবে আপনার দমিত করার চেষ্টা করেছে, তার বাসাতে দুদক পাঠিয়েছে, তার বিরুদ্ধে মামলা করেছে, তাকে আপনার গ্রেফতারি পরোয়ানা দিয়েছে, আমি শুনেছি তাকে পিএনজি করেছে, পার্সন নন গ্রাটা করেছে। অর্থাৎ সেনাবাহিনী অবস্থায় থাকার সময় তার সাথে যেসব অফিসারের সমস্যা ছিল, অর্থাৎ ধরা যাক যে মেজর থাকা অবস্থাতে তার সাথে কারো গোলযোগ ছিল, কর্নেল থাকা অবস্থাতে কারোর সাথে মনোমালিন্য হয়েছে, প্রত্যেককে সে এখন শায়েস্তা করছে। আপনি জানেন, আমরা তো ইন্টারনাল খবর এগুলো রাখি না, সে প্রত্যেককে ধরে এই যে তার একটা মানে মোটা ফ্রেমের চশমা পরে, হ্যাঁ আপনার মাগুর মাছের মতো ঘাটটা, এত বড় একটা ঘাড় নিয়ে এরকম ভাবে কথা বলছে, আপনার কাছে তাকে দেখে মনে হতে পারে এ মনে হয় একটা ভদ্রলোক, মনে হয় এইভাবে কথা বলছে। একটা শয়তানের 1 নাম্বার, বদমাসের 1 নাম্বার এই মাগুর মাছটা। সো আলটিমেটলি যেটা হচ্ছে যে এর বিচার আসলে বাংলাদেশেই হতে হবে। এটা হচ্ছে একটা জামাতের প্রোডাক্ট, জামাতি, এবং সে এই দেশে একটা ইসলামিক রেভলিউশন চেয়েছে, বুঝতে পেরেছেন? এবং প্রধানমন্ত্রীকে সে কত বড় ভয়ঙ্কর, তার আবার ডায়লগ দিয়েছে, তার ডায়লগ বের হয়েছে যে আপনি আমাকে ট্রাস্ট করতে পারলেন না। শেষ পর্যন্ত সে প্রধানমন্ত্রীকে ট্রাস্ট করার কথা বলছে, অথচ সে তার সৈন্যদেরকে ছেড়ে দিয়েছে গণভবনে। 32 নম্বর, সে মানে কি ভয়ঙ্কর লেভেল চিন্তা করেন। সে যদি এমন হতো যে সে অন্যান্য দলের সাথে আলোচনা করছে, ওই সময়টাতে কি হয়েছে সে জানে না, সে কি নির্দেশ দিতে পারলো না তার আর্মির সৈন্যদেরকে যে গণভবন তুমি প্রোটেক্ট করো? আমি ওগুলোও বাদ দিলাম যে সেটা পারেনি, 32 নম্বর সে পারেনি রক্ষা করতে, 32 নম্বর সে রক্ষা করতে পারেনি। সুতরাং ওই বাড়ির মেয়েকেই তো সে বিয়ে করেছে, বাড়ির সম্পর্কযুক্ত, তার ওই সামান্যতম দায়বদ্ধতাও নেই যে এটা একটা ঐতিহাসিক বাড়ি বা আমার শ্বশুর বাড়িরও অংশের, যদি এইভাবেও চিন্তা করে। তো আলটিমেটলি আসলে এগুলো এখন বলে লাভ নাই সুলতান আপা। এখন
এখন এখন ধরেন আগামী ১৩ তারিখ যেই লকডাউন কর্মসূচি রয়েছে, এই লকডাউনকে কেন্দ্র করে যদি আ আমি দেখছি যে আওয়ামী লীগের নেতাকর্মীরা খুবই চাঙ্গা, তারা এই লকডাউন সফল করবেই। কিন্তু সেনাবাহিনী যদি প্রতিরোধ গড়ে তোলে, তখন তাদের অবস্থাটা কি হবে সেটি আপনারা ভেবেছেন কিনা? মরবো, মৃত্যু আসলে মরবো, জেল আসলে জেলে যাব। এই দেশকে রক্ষা করতে হবে। সিম্পল, সিম্পল অ্যাজ দ্যাট। এখানে এখানে ওই আমি আছি তুমি আছি এই টাইপের কোনো ব্যাপার নাই। যারা স্পটে তারা যাচ্ছে, যে যার জায়গা থেকে কাজ করছে, মৃত্যু আসলে মরবো, লড়াই করব। সিম্পল। আমি আমার দেশকে রক্ষা করতে চাইলে, আমার দেশকে আমার দেশকে উদ্ধার করতে চাইলে আমাকে আমি তো এই সংকল্পের মধ্যেই আছি। আমি তো ওই পাইপলাইনেই আছি। আমি তো মৃত্যু চিন্তা করছি না। আমি যাব, যদি দরকার হয়, যদি প্রয়োজন হয় যাব। আর এখন যা করছি, যেভাবে আমরা যে জায়গাতে করছি, আমরা তো মৃত্যু চিন্তা নিয়েই করছি, কত রিস্কে কাজ করছি। সুতরাং ওইটা নিয়ে ওই ধর পাকড়াও হবে, গ্রেফতার হবে, এগুলো আমাদের তৃণমূল চিন্তা করে না। আপনারা চিন্তা করছেন, আপনাকে অ্যাপ্রিসিয়েট করি, ধন্যবাদও জানাই। আমাদের তৃণমূল এগুলো চিন্তা করে না। আমাদের তৃণমূল এই দেশকে রক্ষা করতে চায় আপা। আজকে একটু পরে আমার ফ্লাইট, আসলে আমি আর বেশিক্ষণ থাকতে পারছি না। জি, আপনাকে শেষ প্রশ্ন করছি। আপনি জানেন বাংলাদেশে এরই মধ্যে কাকরাইলে একটি গির্জায় হামলা হয়েছে। জঙ্গি তৎপরতা খুব স্পষ্ট হয়ে উঠছে দেখা যাচ্ছে। তো জামায়াতের সেই জামায়াত বিএনপির আমলে যেই ভীতিকর একটা জঙ্গি তৎপরতা ছিল, ওটা কি ফিরে আসতেছে আবার? জামাত জঙ্গি তৎপরতা ফিরে আসছে বলতে আপনি ১ বছরে কি দেখলেন তাহলে? মানে এটা নতুন করে তো ফেরত আসা কিছু নাই আপা। এই ১ বছরে আপনি যা দেখেছেন, সেইখানে যদি আপনি আমাকে প্রশ্ন করেন, তাহলে আমি বলব যে জানি না, আপনি হয়তো আমার কাছে আরেকটা স্টেটমেন্ট চান। কিন্তু গত ১ বছরে আমরা যা দেখেছি, এই যে জঙ্গি, এই পুরো পুরো ঘটনাটাতে ঘটিয়েছে জঙ্গিরা। লস্করে তৈয়বার নেতা প্রকাশ্যে বলেছে যে এই ৫ই অগাস্টে তাদের হিস্সা আছে, তাদের ভাগ আছে। হ্যাঁ, জামাতে ইসলামী আপনার শত শত আপনার জঙ্গিদেরকে ছেড়ে দিয়েছে। আপনি জসিমউদ্দিন রাহমানি, এই জসিমউদ্দিন রাহমানি, সে ওয়াজের মধ্যে বলছে যে কারাগারে নাকি জিজ্ঞেস করতো যে হুজুর পরের উইকেটটা কার। হ্যাঁ, সে এটা প্রকাশ্যে বলছে। আর্মির লোকেরা তাকে গান স্যালুট দিয়েছে। আইএস এর পতাকা আমরা দেখতে পেয়েছি, এটাকে দমন করা হয়েছে, অর্থাৎ এটাকে লুকিয়ে রাখা হয়েছে। আমরা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের মতো স্কুলে আমরা দেখেছি যে তাদের আইএস এর সেই জঙ্গিরা, ছোট ছোট বাচ্চারা বের হয়েছে। পলিটেকনিক ইনস্টিটিউট, গভর্নমেন্ট ল্যাবরেটরি, ধানমন্ডি বয়েজ হাই স্কুল, হ্যাঁ, তারপরে হচ্ছে রাজু, এইসব কলেজ থেকে ছোট ছোট বাচ্চারা আইএস এর পতাকা নিয়ে মিছিল করেছে। আপনি কি এগুলো ভুলে গেছেন? এখন এটাকে হালকা একটু দমিয়ে রাখা হয়েছে, গোপন করা হয়েছে। এটা কি আমরা দেখেছি, বিবিসি কে সাক্ষাৎকার দিয়েছে আপনার হিজবুত তাহরির সেলিম, প্রচার সম্পাদক। সে বলেছে যে এই পুরো ঘটনাটাতে হিজবুত তাহরির ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ছিল। নরসিংদী কারাগার থেকে ৭০০ জঙ্গি মুক্তি পেয়ে গিয়েছে। এই যে ফারাবি, অভিজিৎ রায়ের হত্যাকারী ফারাবি, তারপরে হচ্ছে যে জসিমউদ্দিন রাহমানি, এই যে ব্লগার হত্যাকারী জিয়াউল, মেজর জিয়া, সবাইকে মুক্তি দিয়ে দিয়েছে। জিয়া এখন টক শো করছে, জিয়া এখন কথা বলছে। সে কোথায় জানেন? সে ডিজিএফ অফিসের পাশে। সে আপনার এই যে তার কিন্তু অফিস হচ্ছে খিলক্ষেতে। এই যে ডিজিএফ অফিসের যে ১৪ তলা বিল্ডিংটা আছে না, কাদা করে একটা বিল্ডিং বানিয়েছে, এই বিল্ডিং এর পাশেই তার বাসা। সে ওইখানেই থাকে। তাকে এরাই প্রোটেকশন দিচ্ছে, এই সেনাবাহিনী প্রোটেকশন দিচ্ছে। জি। এই সেনাবাহিনীর মধ্যে কত হিজবুতি আছে আপনি জানেন? আপনি দেখলে মনে হবে যে আপনি রীতিমতো একটা কমই মাদ্রাসাতে চলে এসেছেন। আপনি একদিন সেনাবাহিনীতে যাবেন। এই যে সংবাদ সম্মেলন করে, এটাকে সংবাদ সম্মেলন মনে হয়, নাকি মনে হয় যে কোনো মিলাদ শরীফ থেকে হুজুর এসেছে আপনার আপনার সংবাদ সম্মেলন করার জন্য? এগুলাকে আপনার থেকে আর্মি অফিসার মনে হয়? হ্যাঁ, এরা কি আরবি? এরা যদি এতই ধর্মপ্রবণ হয়, এত কিছু হয়, তাহলে আমি জানি না যে এই লোকগুলো কিভাবে রিক্রুটেড হয়েছে, কিভাবে এদের গ্রুমিং হয়েছে। আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া এট অল আসলে। হ্যাঁ, ভারতীয় সীমান্তে আমরা দেখছি ইদানিং খুব সেনা মোতায়েন হয়েছে, একটা যুদ্ধ প্রস্তুতি। ভারত কি সত্যি বাংলাদেশকে আঘাত করবে? আমি জানি না ভারত আঘাত করবে কিনা। তবে আপনি ভারতের ব্যাপারে প্রতিদিন বলছেন ভারতকে দখল করার জন্য, অ্যাটাক করার জন্য। আপনি ভারতের সেভেন সিস্টার্স বন্ধ করে দিবেন। আপনি ভারত না বলে আপনি বলেন যে সেভেন সিস্টার্স এর সাথে চুক্তি করব, আমরা সেভেন সিস্টার্স এর সাথে এই করতে চাই। আপনার
এক্স আর্মি অফিসার বলছে 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেবে, তাহলে ইন্ডিয়ান আর্মি কি বসে বসে আঙ্গুল চুষবে? আপনার কি মনে হয় যে এই 54 বছরে এই সেনাবাহিনী যুদ্ধ করেছে, ওদের যে ওইখানে যে কলকাতার যে অ্যাপার্টমেন্ট, ওই অ্যাপার্টমেন্টের যে কেয়ারটেকার, ওই কেয়ারটেকাররা যদি বাঁশি ফু দেয় তাহলেই তো ধরেন এরা দৌড় মারবে। মানে আমার হিসাবে তো আর্মিও নামা লাগবে না। তো আমার 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 অ্যাসেসমেন্ট তাই বলে। হ্যাঁ, হ্যাঁ, 54 বছরে তেল, ঘি, দেশের সমস্ত কিছু খেয়েছে। খেয়ে এই ক্ষমতা দখলে সাহায্য করেছে। একেকটা পেট দেখেছেন? আপনি ওয়াকারের ঘাড় দেখেছেন কখনো? আমি তো ওয়াকারকে দেখি না, ওয়াকারের ঘাড় দেখি। তেল, ঘি, নুন খেয়ে রেশন ফ্রি আমার টাকা খায়। আমার ট্যাক্সের টাকায় এই বেটা খেয়ে এর ঘাড় এত বড় মোটা ঘাড় করেছে। এই মোটা ঘাড় করে দেশ দখল করেছে। হ্যাঁ, তো এরা কি? এরা দেশ দখল করবে? দেশে এত খুন হচ্ছে, খারাপি হচ্ছে, 32 নম্বর ভেঙে ফেলেছে, মানুষকে হত্যা করেছে, বসে বসে এরা বায়োস্কোপ দেখছে। একেকটাকে দেখবেন, এদের একেকটা পেট মনে হচ্ছে পেট না, পাতিল। হ্যাঁ, বড় পাতিল আছে না? রান্না করার পাতিল। আপনার হাসি লাগতে পারে, দিস ইজ দ্য বাস্তবতা। এই যে একেকটা আসে, আপনার সংবাদ সম্মেলনে কথা বলে, আমি তাকা দেখি এদের দিকে। কোনো ফিটনেস নাই, কিচ্ছু নাই।